হাই স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি তাশফিক সামি, ওর সিনিয়র ইংলিশ মেন্টর। আমরা যখন ইংরেজি পড়তে যাই, আমরা কোথায় সবচেয়ে বেশি আটকাই বলো তো? আমাদের সমস্যা, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ কিছুটা দুর্বল, গ্রামাটিক্যাল ব্যাপারগুলোতে দুর্বল, ভোকাবুলারির ক্ষেত্রে দুর্বল। যারা এগুলোতে এক্সপার্ট তাদেরকে নিয়ে তো বলার কিছুই নেই, কিন্তু যারা এগুলোতে পিছিয়ে আছো তাদের জন্য কিন্তু ইংরেজি চর্চা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমার টেক্সট বইটা ভালো মতো পড়ে নেওয়া। আমরা কি সবসময় সেটা করি? হয়তো বইটা পড়তে গেলে বোরিং লাগে, মাঝে মধ্যে মনে হয় একঘেয়ে সব কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে টেক্সট বইয়ের ভিতরে এমন সব সুন্দর বিষয় আছে যেগুলো পড়লে অনেক কিছু শেখা যায়, ইংরেজি স্কিল ডেভেলপ করা যায়, এবং সত্যিকার অর্থে তুমি খুব সুন্দর মতো তোমার ইংলিশের স্কিলটা সারা জীবন কিভাবে কাজে আসবে সেটাও নিশ্চিত করতে পারো। সুতরাং আজকের ক্লাসে আমরা মূলত চেষ্টা করছি তোমাদের ইংলিশ বইয়ে ইম্পর্টেন্ট যে লেসনগুলো আছে, যেগুলো আসলে খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এরকম বাছাই করা 3টা লেসন আমরা তুলে ধরবো। দেখতে পাচ্ছি ইউনিট 1, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, লেসন 1, 2, 3। সো লেটস বিগিন। আমরা শুরুতেই বলে নিব যে পড়ার সময় আমরা যে ব্যাপারটা ইনশিওর করি, তুমি যদি একবার দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে ইংরেজিটা দেয়া আছে, আবার পুরো প্যাসেজটার পুরো প্যারাগ্রাফটার বাংলা অনুবাদও কিন্তু নিচে দেয়া আছে, তাই না? আবার একই সাথে এই প্যাসেজের মধ্যে যে যে শব্দগুলো কঠিন সেগুলো আলাদা করে মার্ক করা আছে, সেগুলোর অর্থ আমরা পরে দেখতে পারবো। তার মানে তুমি পুরো লেখাটার একসাথে অর্থ পেয়ে যাচ্ছ, আবার ইম্পর্টেন্ট শব্দগুলো ভোকাবুলারি মিনিং আলাদা করে পেয়ে যাচ্ছ। তাই আমরা যখন ক্লাস করি সবসময় চেষ্টা করি যে ক্লাসটা আনন্দ নিয়ে করার। ওই সময়টা কোনো চিন্তা করতে হবে না যে ভাইয়া এই লাইনটার মানে কি, এই শব্দটার অর্থ কি, সবই দিয়ে দেয়া আছে। আমরা যখন ক্লাস করব শুধুমাত্র একটা গল্প শুনছি, একটা আনন্দ হচ্ছে, তাই না, একটা আলোচনা হচ্ছে, সেইভাবে শুনবো। আমরা প্রথম যে লেসনটা পড়বো, চলো দেখি। প্রথমটা হচ্ছে আনফরগেটেবল হিস্টোরি, আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে। বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম স্মরণীয় একজন নেতা, যে একটা জাতিকে কিভাবে স্বাধীনতার পথে এগিয়ে দিতে হয় সেই গল্পটা আমরা তার জীবনের মাধ্যমে দেখতে পাই। এবার চিন্তা করে দেখো যে বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের একজন প্রাণপুরুষ। এরকম আরো একটা দেশ সাউথ আফ্রিকা, সেখানে প্রাণপুরুষ ছিলেন নেলসন ম্যান্ডেলা, ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট, সেটা আমরা দেখব। আর লাস্ট বাট নট লিস্ট আমরা দেখব টু উইমেন। সেখানে কি আছে যে নারীরাও কোনোভাবেই পিছিয়ে নেই, তারাও তাদের স্বপ্ন পূরণের পথে সমানতালে এগিয়ে চলছেন, এরকম একটা গল্প। সো ব্যাপারটা কিন্তু বেশ ইন্সপিরেশনাল অ্যান্ড এক্সাইটিং। সো লেটস বিগিন উইথ লেসন 1। ছবি দেখে কি মনে হচ্ছে? 7ই মার্চের সেই ভাষণ, তাই না? আমারও ধারণা এরকমই কিছু হবে। চলো শুরু করি। বঙ্গবন্ধু ডেলিভারিং স্পিচ অন 7 মার্চ 1971। আমরা যারা ইতিহাসটা জানি সবাই দেখতে পাই যে ওই সময়টায় খুবই টার্বুলেন্ট একটা ফেজ যাচ্ছিল আমাদের পলিটিক্সে। বঙ্গবন্ধু ডিসাইডেড টু ইউনাইট দ্য অডিয়েন্স, সারা দেশের সবাইকে একসাথে করলেন, তাদের উদ্দেশ্যে একটা ভাষণ রাখলেন। এটা এমন একটা ভাষণ যেটা কিন্তু বৈশ্বিকভাবে স্বীকৃত। ইউনেস্কো তারা কিন্তু এই ভাষণটিকে একটা মর্যাদা দিয়েছে, সংরক্ষণ করে রেখেছে, যে পৃথিবীর ইতিহাসে সেরা সেরা ভাষণগুলোর একটি। এই 18 মিনিটের একটি ভাষণ পুরো জাতির ভবিষ্যৎটা বদলে দেওয়ার মতো ছিল। কে ছিল সেই ভাষণে? আমরা একদম ইংরেজি অনুবাদটা পড়ি। মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, I stand before you today with a heart overflowing with grief. ফ্লো মানে কি? বয়ে চলা। ওভারফ্লো মানে উপচে পড়ছে। আজকে আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি হাজির হয়েছি। You are fully aware of the events that are going on and understand their importance. আপনারা সবই জানেন, সবই বুঝেন যে কি ঘটছে চারপাশে। We have been trying to do our best to cope with the situation. আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই পরিস্থিতির সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি the streets of ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী and রংপুর are awash with the blood of our brothers. অর্থাৎ সারা দেশের শহরগুলো আমার ভাইদের রক্তে রঞ্জিত। ওয়াশ মানে ধুয়ে ফেলা, অ্যাওয়াশ মানে একদম ধুয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে আজকে ঢাকা শহরের রাজপথ। The people of Bengal now want to be free. The people of Bengal now want to live. And the people of Bengal now want their rights. বাংলা মানুষ
আজ মুক্তি চায় বাংলা মানুষ, বাঁচতে চায় বাংলা মানুষ, স্বাধীনতা চায়। এই যে দেখতে পাচ্ছি এই ছবিটায়, অনেক পুরনো একটা ছবি। কনস্টিটিউশন মানে হলো একটা দেশের সংবিধান, অর্থাৎ একটা দেশ কিভাবে পরিচালিত হবে, মানুষের অধিকার কেমন থাকবে, শাসনতন্ত্র কিভাবে হবে, সেটা আমরা সংবিধানে দেখতে পাই। তো এটা ছিল সেই প্রাচীন আমলে ব্রিটিশ, আমেরিকা, ওদের সংবিধান। আমাদের জন্য কেমন ছিল ব্যাপারটা এই পাকিস্তানের আমলে? হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং? আমরা কি করেছি, কি দোষ করেছি? আফটার দ্য ইলেকশনস, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, ফর দ্য আওয়ামী লীগ। অর্থাৎ নির্বাচনে অনেক দল থাকে না, কিন্তু মানুষ কিন্তু একসাথে সবাই একত্রিতভাবে এই বঙ্গবন্ধুর দলটার জন্যই তখন ভোট দিয়েছিল। তিনি ছিলেন জাতির নেতা। We were to sit in the National Assembly, draft a constitution for ourselves there and build our country. অর্থাৎ আমাদেরই তখন ক্ষমতায় যাওয়ার কথা ছিল জাতীয় পরিষদে। আমাদের নিজেদের অধিকার পূরণ হবে এমনভাবে সংবিধানটা খসড়া তৈরি করবার কথা ছিল, এবং যেটার মাধ্যমে আমাদের অধিকার, আমাদের চাওয়া পাওয়া প্রতিফলিত হবে। কিন্তু কি হলো বলতো? The people of this land would thereby get economic, political and cultural freedom. তুমি যদি খেয়াল করে দেখো, দেখতে পাবে ওই সময়টায় শুধুমাত্র যে অর্থনৈতিক বৈষম্য হচ্ছিল তা না। পাকিস্তান কি করত? বাজেটের সিংহভাগ ওদের জন্য বরাদ্দ রাখত। আমাদের এখানে উন্নয়ন খুবই কম হতো। ইকোনমিক ডিসক্রিমিনেশন। পলিটিক্যালি দেখো যে আমাদেরকে ক্ষমতা দেয়া হতো না, নির্বাচনে আমরাই জয়লাভ করছি, কিন্তু ক্ষমতা ওরা কুক্ষিগত করে রাখছে। শুধু তাই নয়, কালচারাল ডিসক্রিমিনেশন, জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছে, রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা তারা খর্ব করে দিচ্ছিল। But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. Regret মানে কি? আক্ষেপ। আমি অনেক দুঃখ নিয়ে তোমাদেরকে জানাতে চাই, আমরা সে যে ভারত পাকিস্তান ভাগ হলো, পাকিস্তানের জন্ম হলো, তারপর 23 বছর পেরিয়ে গেল, আমরা কিন্তু খুব দুঃখজনকভাবে কাটিয়েছি। Bengal's history of those years is full of stories of torture, অত্যাচার inflicted on our people, of bloodshed by them repeatedly. এই 23 বছরের ইতিহাস আমরা কি পেয়েছি? আমাদের উপর টর্চার ইনফ্লিক্ট, আরোপ করা হয়েছে, কষ্ট যন্ত্রণা দেয়া হয়েছে, তাই না? আমাদের কোনো অধিকার পূরণ করতে দেয়া হয়নি। 23 years of a history of men and women in agony. অ্যাগনি মানে কি? প্রচন্ড কষ্ট, প্রচন্ড যন্ত্রণা। ধরো একটা দুর্ঘটনা ঘটলো, কারো হাত ভেঙে গেছে, কারো শরীর পুড়ে গেছে, কষ্টে মানুষ যখন গোঙায়, কাতরায়, সেটাকে আমরা বলতে পারি অ্যাগনি। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. Crimson মানে কি? রক্তিম। অর্থাৎ এই বাংলার ইতিহাস এমন সব মানুষের ইতিহাস যারা অধিকার আদায়ের জন্য তাদের রাজপথ, হাইওয়েজ তাদের রক্তে রঞ্জিত করেছে। We shed blood in 1952. Even though we were the victors in the elections of 1954, we could not form a government then. সেই যে 52 ভাষা আন্দোলন, রফিক, সালাম, বরকত, জব্বার প্রাণ দিলেন। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে প্রথম এবং খুবই বিরল একটা দেশ, যেই দেশে ভাষার জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে। 1954 সালে যুক্তফ্রন্টে ইলেকশন হলো, সেখানেও কিন্তু এই বাংলাদেশ থেকে জয়যুক্ত হয়েছিল, কিন্তু তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years. 1958 সালে আইয়ুব খান তিনি এমন একটা কৌশল করলেন, সামরিক আইন, মার্শাল। খেয়াল করে দেখবেন, যদিও তো MARITAL ম্যারিটাল, তাহলে কিন্তু ম্যারেজ বিয়ের সাথে সম্পর্কিত হতো, বাট MARTIAL মার্শাল এর মানুষ সামরিক আইন জারি করলেন, যেটার মাধ্যমে স্লেভ মানে কি দাস, এনস্লেভ মানে দাস বানিয়ে ফেলা। আমাদেরকে পরবর্তী 10 বছরের জন্য দাসত্বে তিনি আটকে ফেললেন। In 1966, when he launched the 6-point movement, our boys were shot dead on 7 June. আমরা সবাই জানি যে 1966 সালে 6 দফা দাবি নিয়ে বঙ্গবন্ধু লাহোরে গিয়েছিলেন। সেখানে কি ছিল বলতো? মূলত বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, আমাদের ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা,
বৈদেশিক পক্ষের সাথে, যে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করব। তারপর আমাদের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকবে, তারপর আমাদের একটা অর্থ থাকবে, কারেন্সি, টাকা হতে পারে, অথবা পাকিস্তান আর বাংলাদেশ একই একটা কারেন্সি থাকবে। আমাদের প্রতিরক্ষার জন্য পশ্চিম পাকিস্তান থেকে আসবে না, বরং আমাদের নিজেদের একটা প্রতিরক্ষা বাহিনী লাগবে, মিলিশিয়া বলতে পারি। তারপর খাজনা আদায়, এগুলোর অধিকার আমাদের উপরই থাকবে। এই ধরনের একদম মৌলিক যে অধিকারগুলো একটা রাষ্ট্রের জন্য দরকার, তিনি সেটা চেয়েছিলেন, কিন্তু ওরা সেটা পূরণ করেনি, বরং থামিয়ে দেবার জন্য তারা খুনাখুনি শুরু করে দিয়েছিল। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, the later declared that he would give us a constitution and restore democracy. অর্থাৎ এই আন্দোলনের পরে আইয়ুব খানের পতন হলো, ইয়াহিয়া খান ক্ষমতায় আসলেন, দেখতে পাচ্ছি তিনি আমাদের কথা দিলেন যে অবশেষে আমরা একটা নির্বাচন করব, সুষ্ঠুভাবে সেটা হবে, এবং তোমরা সংবিধানে তোমাদের অধিকার আদায় করার সুযোগটা পাবে। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, অ্যাসিউম মানে আমরা কি জানি সাধারণত অনুমান করা, তাই না? অ্যাসিউমের আরেকটা অর্থ হতে পারে গ্রহণ করা, বিশেষ করে কোনো ক্ষমতা গ্রহণ করার ক্ষেত্রে বলি অ্যাসিউম পাওয়ার। তারপরে we listen to him then, আমরা তার কথা শুনেছি। A lot has happened since and elections have taken place. তিনি সেই প্রতিশ্রুতি করার পরে কত কিছু ঘটে গেল, তাই না? নির্বাচন হলো, সবই হলো। I've met President Yahya Khan. I've made a request to him not only on behalf of Bengal, but also as the leader of the party which has the majority in Pakistan. অর্থাৎ আমি তার কাছে অনুরোধ করলাম শুধুমাত্র বাংলার মানুষের পক্ষ থেকে না, সমগ্র পাকিস্তানের নির্বাচনে যেই দলটা সিংহভাগ ভোট পেয়েছে সেই দলের প্রধান হিসেবে আমি বললাম তাকে, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি। এই যে জাতীয় পরিষদ, এটা সভা আপনাকে ডাকতে হবে 15 জানুয়ারির মধ্যে। But he did not listen to me, he listened to Mr. Bhutto instead. Instead মানে কি? পক্ষান্তরে। আমরা in lieu of বলতে পারি অথবা instead বলতে পারি। অনেক সময় দেখবেন instead এর জায়গায় in lieu of এভাবেও লেখা হয়। অর্থাৎ তিনি আমার কথা শুনলেন না, তিনি ভুট্টো সাহেবের কথা শুনলেন। At first he said that the meeting would take place in the first week of March. We said fine, we'll be taking our seats in the assembly then. অর্থাৎ তিনি একবার বললেন যে ঠিক আছে মার্চ মাসে হবে, আমরা বললাম ওকে, আমরা তাহলে জাতীয় পরিষদে আমাদের সিটগুলো নিব। I said we'll carry out our discussions in the assembly. Carry out মানে কি? নির্বাহ করা, অর্থাৎ এটা কাজ সম্পাদন করা, যে আমাদের আলোচনা সেই পরিষদে হবে। I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. অর্থাৎ আমরা এতখানি ছাড় দিতে রাজি ছিলাম যে কেউ যদি একটা ন্যায়সম্মত প্রপোজালও দেয়, অফারও দেয়, তারপর আমরা রাজি। যদিও আমরাই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ, কোনো কিছু বলার, মতামত দেওয়ার অধিকার আমাদের উপরে ন্যস্ত থাকার কথা, তারপরও তোমরা যদি ভালো কিছু বলো আমরা শুনবো। এখানে খেয়াল করে দেখো, জাস্ট শব্দটার মানে কি? আমরা জানি জাস্ট মানে হলো এইমাত্র, এখনই। আবার জাস্টের আরেকটা মানে হতে পারে ন্যায়। যেমন ধরো আমরা ইসলামের 4 খলিফার ঘটনা পড়েছি। দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু খুব ন্যায়পরায়ণ এবং কড়া একজন শাসক ছিলেন। তার ক্ষেত্রে বলা হতো উমর দ্য জাস্ট, অর্থাৎ ন্যায়পরায়ণতার ক্ষেত্রে তিনি কোনোভাবেই ছাড় দিতেন না, নিজের ছেলেকেও তিনি শাস্তি দিয়েছিলেন। এই জন্য উমর দ্য জাস্ট মানে উমর হচ্ছে একদম ন্যায়সঙ্গত। ঠিক আছে, Mr. Bhutto came here, he carried out discussions with us. তিনি আসলেন, আমাদের সাথে আলোচনা করলেন। He had said that the doors of negotiations had not been shut and that there would be further negotiations. আমরা অনেকে নেগোসিয়েশন বলে থাকি, কিন্তু আসলে উচ্চারণটা হবে নেগোসিয়েশন। তিনি বললেন যে নেগোসিয়েশন মানে কি? দর কষাকষি। তুমি একটা বলবে, আমি একটা বলবো, তারপর দেখি কি হয়, তাই না? তিনি বললেন ভবিষ্যতে আরো ফার্দার নেগোসিয়েশন, আলোচনা, দর কষাকষি হবে। I then had talks with other leaders, অন্য নেতাদের সাথেও কথা বললাম। I said to them, come and sit down with us. Let's create a constitution for ourselves through discussions. আসুন আমরা সবাই মিলে বসি, আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সংবিধান তৈরি করি যেখানে সবার প্রয়োজনটা পূরণ হবে।
But Mr. Bhutto declared that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. মিস্টার ভুট্টো ঘোষণা করলেন যদি পশ্চিম পাকিস্তানে কোনো নেতা এখানে আসে তাহলে এই যে পরিষদটা সেটাকে স্লটার মানে কি জবাই করা একদম জবাই করে ফেলা হবে কেউ যেন আসতে না পারে তিনি বললেন he claimed that whoever came here would be slaughtered এখানে যে আসবে তাকে হত্যা করা হবে he said that if anyone showed up here all shops from Peshawar to Karachi would be shut down অর্থাৎ কেউ যদি তার কথা অমান্য করে বাংলাদেশে এখানে আসে পুরো পাকিস্তান অচল করে দেয়া হবে কেউ যেন আসতে না পারে আচ্ছা তারপর কি হলো I declared that the assembly would continue to meet আমি ঘোষণা করলাম যে পরিষদ হবে but suddenly হঠাৎ করে on the 1st of March the assembly was shut down হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়া পরিষদটা বন্ধ করে দেয়া হলো Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president and I declared I would be attending it capacity মানে কি ক্যাপাসিটি মানে হলো একটা ক্ষমতা সক্ষমতা বলতে পারি তিনি প্রেসিডেন্ট হিসেবে একটা সভা ডাকলেন আমি ঘোষণা করলাম আমি সেখানে অংশগ্রহণ করব মিস্টার ভুট্টো said he wouldn't be a part of it তিনি সেখানে অংশ নেবেন না 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings এখানে খেয়াল করে দেখো proceed মানে হলো সামনে অগ্রসর হওয়া proceeding however has a different meaning এর মানে হলো ওই যে আদালতে কিংবা সংবিধান কিংবা সংসদে যে আলোচনা হয় না শুনানি হয় আলোচনা হয় সেটা প্রসিডিং বলি এভাবে মনে রাখতে পারো প্রসিড মানে সামনে আগানো আর প্রসিডিং শুনানি আলোচনার মাধ্যমে একটা দেশ বাঁচাতে সামনে আগায় but it was dissolved all of a sudden the blame was put on the people of Bengal the finger was pointed at me dissolve মানে কি বলতো সলিউশন মানে কি দ্রবণ অর্থাৎ কিছু জিনিস যদি একসাথে করি পানির সাথে আমি লবণ মিশালাম তাহলে কি হলো লবণযুক্ত পানি পেলাম শরবতের জন্য লেবু দেই চিনি দেই পানি দেই আর যদি আমি দ্রবণটাকে ভেঙে ফেলি তখন কি হবে ডিসসলিউশন অর্থাৎ একসাথে ছিল সেটাকে ভেঙে দেয়া হলো সো মিটিংটায় অনেকগুলো মানুষ থাকে না ডিসলভ মানে সবাইকে আলাদা করে দেয়া হলো এবং সেটা দোষটা বাংলার মানুষের উপরে চাপানো হলো বলা হলো যে তোমরা খারাপ বঙ্গবন্ধু থেকে আঙ্গুল তাক করা হলো এই যে খেয়াল করে দেখো তখনকার ম্যাপ কেমন ছিল এই হচ্ছে পশ্চিম পাকিস্তান এই হচ্ছে পূর্ব পাকিস্তান কিংবা বাংলাদেশ আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্ররোগড অর্থাৎ এই জিনিসটা যে শেষ করে দেয়া হলো দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড তারা কিন্তু প্রতিবাদ জানালো আই টোল্ড দেম অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক ইউ হ্যাভ কল্ড পিসফুলি অর্থাৎ এই যে আমরা প্রতিবাদ করছি শান্তিপূর্ণভাবে সেটা তোমরা পালন করো অবজার্ভ শব্দটা অনেকগুলো মানে হতে পারে একটা অর্থ কি অবজার্ভ লক্ষ্য করো খেয়াল রাখো দেখো মন দিয়ে তাই না প্রত্যক্ষ করাকে আমরা অবজার্ভ বলি আরো একটা মানে অবজার্ভের কোনো কিছু পালন করা যেমন ধরো যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উই অবজার্ভ দ্য ডে আমরা দিনটাকে পালন করি তাই না I told them shut down all mills and factories সব বন্ধ করে দাও Our people responded to my call. They came to the street spontaneously. আমার খুব পছন্দের একটা শব্দ spontaneously মানে কি স্বতঃস্ফূর্তভাবে তাই না স্বতঃস্ফূর্ত মানে কি বলতো স্ফূর্তি মানে আনন্দ শত মানে নিজের থেকে নিজের মনের আনন্দে কেউ তোমাকে বলেনি করতে নিজে থেকে এসেছো দ্যাট ইজ স্পন্টেনিয়াস ধরো এই যে আমি ক্লাসটা নিচ্ছি আমার যদি সব ভাবতে হয় যে আচ্ছা এই স্লাইডে এটা বলবো এই স্লাইডে ওটা বলবো মুখস্থ করে আসতাম আমার জন্য কঠিন হয়ে যেত না সবকিছু মাথার ভিতরে রাখতে হতো অনেক প্রেশার হয়ে যেত না যখন আমি স্বতঃস্ফূর্তভাবে কথা বলছি তখন আর প্রেশার লাগছে না ভাল লাগছে মজা লাগছে ঠিক একইভাবে তোমরা যারা ইংরেজিতে পেছানো লিখতে গেলে মুখস্থ করতে চাই যে একটা প্যারাগ্রাফ একটা স্টোরি ডায়ালগ মুখস্থ করে আসতে হবে মুখস্থ করে ইউ ক্যান অনলি গো সো ফার যখন তুমি নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে লিখতে পারবে যে আমি ভাবতে হচ্ছে না আমি নিজে লিখতে পারি আমি জানি আমি কথাটা বলতে পারি তখন তোমার প্রেশারটা অনেকখানি কমে যাবে জোর করে মুখস্থ করা মাথার ভিতরে তথ্য ঠেসে রাখা এটা করতে হবে না কিন্তু মাথায় রাখবে ইন অর্ডার টু বি স্পন্টেনিয়াস ইউ হ্যাভ টু হ্যাভ দি স্কিলস আমি যদি কথা বলতে নাই পারি তাহলে কিভাবে স্বতঃস্ফূর্ত হব তখন তো সবই মুখস্থ করতে হবে
তাই পড়াশোনায় স্পন্টেনিয়াস হতে চাইলে প্রচুর প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, আমি আর ম্যাথ ভয় পাই না। যে ম্যাথে দিক আমি পারবো ইনশাআল্লাহ। ইংরেজি যেই টপিকে লিখতে দিক না কেন, যত আনকমন টপিক হোক না কেন, লিখতে পারবো। এইখানে পৌঁছে তারা কষ্ট করতে হয়, কিন্তু একবার পৌঁছে গেলে তখন আবার অনেক সুন্দর এবং সহজ লাগে সবকিছু। এই কারণেই দেখবে যে যারা ভালো করে তারা ভালো করতে থাকে, কারণ ওরা ওই লেভেলটায় পৌঁছে গেছে। আমরা যারা অনেকে হয়তো পিছিয়ে আছি, ভালো করতে পারছি না, ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবে, তুমিও যদি ধীরে ধীরে ওখানে একবার পৌঁছাতে পারো, স্পন্টেনিয়াস হয়ে যেতে পারো, তারপর আর ভয় থাকবে না। They express their firm determination to carry out the struggle peacefully. ডিটারমিনেশন মানে কি? সংকল্প। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ফার্ম মজার একটা শব্দ। আমরা যখন ফার্ম বলি খামার, তাই না? কৃষকের ফার্ম থাকে, খামার থাকে। এই ফার্ম মানে হলো শক্ত, দৃঢ় প্রতিজ্ঞ, সংকল্প করলো তারা অবশ্যই এই সংগ্রাম চালিয়ে যাবে। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন? কি পেলাম তার বিনিময়? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor, the wretched, the downtrodden people of the land. অর্থাৎ যে কি পেলাম আমরা বলতো? আমার তোমার এই বাংলার মানুষের পরিশ্রমের টাকায় সরকার যে ট্যাক্স পায়, সেই টাকা দিয়ে অস্ত্র কেনা হলো। যদি বাইরে থেকে কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করে অন্য দেশ থেকে, তাদেরকে প্রতিহত করার জন্য, অথচ সেই অস্ত্র দিয়ে আমার দেশের মানুষের উপরে আজকে গুলি চালানো হচ্ছে। দরিদ্র মানুষের উপরে, রেচেড মানে হতভাগা মানুষের উপরে, ডাউন ট্রডেন, ট্রড মানে কি? হাঁটা। হ্যাঁ, যে আমরা হয়তো হেঁটে যাচ্ছি, ডাউন মানে মাথা নিচু করে হেঁটে যাচ্ছি। যারা দুঃখে দুর্দশায় আক্রান্ত, তারা কনফিডেন্ট হতে পারে না, বুক টান টান করে দাঁড়াতে পারে না, তারা দুঃখে মাথা নিচু করে থাকে, তাদেরকে আমরা ডাউন ট্রডেন। তাদের উপরে গুলি চালানো হচ্ছে। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস, তাদের বুকে গুলি চালানো হচ্ছে। We constitute the majority in Pakistan, but whenever the Bengalis have tried to assume power, they have used force on us. অর্থাৎ তুমি যদি বাংলাদেশ পাকিস্তানের টোটাল জনসংখ্যা চিন্তা করো, আমাদের দেশের মানুষের সংখ্যা বেশি। যখনই আমরা ক্ষমতা চেয়েছি, আমাদের জোর করে থামিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপরে গুলি চালানো হয়েছে। I have had a talk with Mr. Yahya Khan. I told him, Mr. Yahya, you're the president of Pakistan. Come and observe how the poor people of my country are being mowed down with bullets. অর্থাৎ খেয়াল করে দেখো, গরু যখন হাম্বা হাম্বা করে, ইংরেজি থেকে বলে মো, আর গরু যে ঘাস খায়, ঘাস যখন ছেটে ফেলি না, ওই যে রোলার থাকে সেটাতে ঘাস ছেটে ফেলে, সেটাকে বলতে পারে মো ডাউন। ঘাস এরকম ছেটে ছিন্ন ভিন্ন করে ফেলে। মানুষকে কিভাবে এখানে ছিন্ন ভিন্ন করে ফেলা হচ্ছে, পিষে ফেলা হচ্ছে, আপনি আসুন দেখে যান। গুলিতে ঝাঁঝরা করে দেয়া হচ্ছে। Come and see how our mothers are being deprived of their children. মারা কিভাবে সন্তান থেকে বঞ্চিত হচ্ছে, ডিপ্রাইভ করা হচ্ছে। খেয়াল করে দেখবে, প্রাইভেট মানে আমরা জানি, কি জানি বলতো? যেটা ব্যক্তিগত। কিন্তু যখন বলছি প্রাইভেশন, সেটার মানে হলো দারিদ্র। সেখানে ডিপ্রাইভেশন মানে হচ্ছে দারিদ্র বা বঞ্চিত হওয়া, আর ভার্ব হচ্ছে ডিপ্রাইভ, তারা বঞ্চিত হচ্ছে। How many people are being massacred? স্লটার পড়েছিলাম না একটু আগে, গণহত্যা করা। অর্থাৎ স্লটার মানে জবাই করে ফেলা, হত্যা করা, আর ম্যাসাকার মানে গণহত্যা করা, অনেক মানুষকে একসাথে মারা। ম্যাস আছে না, ম্যাস অডিয়েন্স, বিপুল সংখ্যক মানুষ, বিপুল মানুষকে মেরে ফেলা, ম্যাসাকার। Come, observe and only then pass a judgment on what is going on. আপনি সবকিছু দেখে তারপর বলুন। Pass a judgment মানে মতামত তখন দিন যে কি হচ্ছে আসলে। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. Apparently মানে কি? সম্ভবত, ধরে নেওয়া যায়। তিনি সম্ভবত বলেছিলেন যে আমি একটা গোল টেবিল বৈঠকে 10 মার্চে যোগদান করতে সম্মত হয়েছি। Didn't I say a long time back? What is the point of another roundtable conference? আরেকটা মিটিং করে কি হবে? আমি তো আগেই বলেছি। Who will I sit with? কার সাথে বসবো আমি সেই মিটিংয়ে? Should I sit with those who have shed the blood of my people? আমি এদের সাথে বসবো যাদের আমার দেশের মানুষের রক্ত ঝরিয়েছে, শেড করেছে রক্তটা।
He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. আমার সাথে কোনো কথা বলা ছাড়া তিনি পরিষদ ভেঙে দিলেন. After sitting in a secret meeting for 5 hours, he gave a speech where he has put all the blame on me. He has even blamed the Bengali people. তিনি আমার সাথে কোনো কথা বললেন না, নিজে গোপন বৈঠক করলেন 5 ঘন্টা ধরে, তারপর তিনি হঠাৎ করে বললেন যে সব আমাদের দোষ, বাংলার মানুষের দোষ. কেমন কথা হলো? তারপর কি হলো? এই অবস্থায় বুঝাই যাচ্ছে যে আসলে শান্তিপূর্ণভাবে কিছু হবে না. বঙ্গবন্ধু তখন কি বললেন? My brothers, ভাইয়েরা আমার, the assembly has been called into session on the 25th of March. 25শে মার্চে আমার একটা পরিষদ ডাকা হয়েছে. But the blood spilled on our streets has not yet dried. এই যে রক্তটা ঝরেছে, স্পিল মানে কি? ছড়িয়ে পড়া, ঝরে পড়া. সেই রক্ত রাজপথে কিন্তু এখনো শুকায়নি. About the 10th of this month, I have told them, আমি বলেছি, Mujibur Rahman won't join the roundtable conference because that would mean waiting over the blood that has been shed. অর্থাৎ আমি এই মিটিংয়ে যোগদান করব না. আমি যদি যোগদান করি তার মানে হলো আমার দেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, সে রক্তের উপর দিয়ে আমি হেঁটে যাব, আমি সেটা মানিয়ে যাব, এটা হতে পারে না. Although you have called the assembly into session, you'll have to listen to my demands first. আপনি মিটিং ডেকেছেন, কিন্তু আমাদের দাবিটা আগে শুনতে হবে. You'll have to withdraw martial law. You'll have to return all army personnel to their barracks. You'll have to investigate the way our people have been murdered. And you'll have to transfer power to the representatives of the people. তার মানে 6 দফা দাবিতে তিনি 6টা দাবি জানিয়েছিলেন. 7 মার্চের ভাষণে তিনি 4টা দাবি জানিয়েছিলেন. কি? এই যে সৈন্যরা যাদের দায়িত্ব ছিল দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, তারা আমার দেশের মানুষকে কিভাবে হত্যা করে, তাদেরকে যেন অবিলম্বে তাদের সৈন্যদের নির্ধারিত ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়, এবং এই যে হত্যাকাণ্ড ঘটেছে এগুলো যেন সুষ্ঠু বিচার হয়, তাই না? এবং শুধু তাই না, খেয়াল করে দেখো, সামরিক আইন যেটা, এটা কেন থাকবে? আমরা গণতান্ত্রিক দেশ, আমরা মানুষের অধিকারের ভিত্তিতে চলবো. জোর করে সেনাবাহিনী তো চাপিয়ে দিতে পারবে না. তোমাদের সামরিক আইন উঠিয়ে নাও, এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের প্রতিনিধিত্ব যারা করেন, রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, যে নেতারা নির্বাচিত হয়েছেন, তাদের কাছে ক্ষমতা অবিলম্বে হস্তান্তর করো. 4টা দাবি তিনি জানালেন. It is only then that I will decide whether we will take our seats in the assembly or not. এগুলা করার পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি তোমাদের সভায় যোগদান করব কি করব না. I don't want the prime minister's office. We want the people of this country to have their rights. আমার দরকার নাই ক্ষমতার. চাইলেই তো পারতেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা মন্ত্রী বানিয়ে দিব, তুমি টাকা পয়সা নিয়ে ভালো থাকবা, কিন্তু না, আমার ক্ষমতার দরকার নাই, আমার মানুষ যেন ভালো থাকে সেটা আদায় করা হচ্ছে আমার লক্ষ্য. I want to state clearly that from this day, Bangladesh court, magistracies, government offices and education institutions will be shut down indefinitely. Definite মানে কি? আর্টিকেল পড়েছি না? এর হচ্ছে ইনডেফিনিট অনির্দিষ্ট আর্টিকেল, আর ডি হচ্ছে ডেফিনিট বা সুনির্দিষ্ট আর্টিকেল. ইনডেফিনিটলি মানে হলো অনির্দিষ্ট কালের জন্য যত রকম আইন, আদালত যা আছে, সরকারি অফিস সব বন্ধ করে দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ থাকবে. So that the poor don't have to suffer, so that my people don't have to go through hardships. All other things will be exempted from the general strike from tomorrow. অর্থাৎ সব যদি বন্ধ করে দেয়, মানুষ কিভাবে চলবে? মানুষের তো খেয়ে পড়ে বাঁচতে হবে. সুতরাং আমার দেশের মানুষ যেন কষ্টে ভুগতে না হয়. হার্ডশিপ মানে কি? মানুষ দুঃখ, দুর্দশা, তাই না, জীবনের কাঠিন্য. এই জন্য ওই সরকারি অফিস আদালত বাদে বাকি সবকিছু এক্সেম্পট মানে হলো নিষ্কৃতি পাওয়া, আওতাধীন না হওয়া, যে সেগুলো বন্ধ করা হবে না, নিষ্কৃতি পেল, এগুলো খোলা থাকবে. রিক্সা, হর্স ক্যারেজেস, ট্রেনস এন্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ. কত আগের কথা, তখন ঘোড়ার গাড়ি, হর্স ক্যারেজ চলতো, তাই না? এখন তো একেবারেই চলে না, তো এগুলো চলতে পারবে, সমস্যা নেই. Only the Secretariat, the Supreme Court, the High Court, Judges Court, and semi-government organizations such as WAPDA will not be allowed to work. সরকারি যে সংস্থাগুলো আছে সেগুলো বন্ধ হবে, কোনো কাজ করবে না. On the 20th, employees will go and collect their salaries. মাসের 28 তারিখ শুধুমাত্র আমাদের যারা কর্মজীবী তারা গিয়ে বেতনটা কালেক্ট করবে. If their salaries are not paid, if another bullet is fired, if my people are shot dead again, I request all of you convert every house into a fort.
confront the enemy with whatever you have. আরেকটা বার যদি গুলি চালানো হয়, আরে আমার দেশে মানুষকে যদি বেতন দেয়া না হয়, আমি তোমাদেরকে বলছি সবাই ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এই কথাটা কিন্তু খুবই সত্যি। খেয়াল করে দেখো যে তোমরা যারা এই ক্লাসটা দেখছো সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু একরকম না, তাই না? সবার পরিবার থেকে যে সমর্থনটা পাচ্ছ, যে সাপোর্ট পাচ্ছ, গাইডলাইন পাচ্ছ, সবগুলো একরকম হবে না। কিন্তু তারপরে জানো যে জীবনের দৌড়ে কিন্তু সবাইকে আগাতে হবে, পিছিয়ে পড়লে চলবে না। তাই তুমি যেখান থেকে আসো, হয়তো দেখতে পাচ্ছ অন্যরা অনেক ভালো ফ্যাসিলিটি পাচ্ছে, তুমি পাচ্ছ না। একটা মানুষ যেটা না চাইতেই পেয়ে যায়, সেটার জন্য তোমার অনেক কষ্ট করতে হয়, কিন্তু হাল ছেড়ো না। এই যে কথাটা, তোমার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, দ্যাট শুড বি দ্য মেন্টালিটি। যে আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকবো, আমি পরিশ্রম করে যাব, আমার সফল হতেই হবে, আমি শিখবো, আমি জিতবো। Even at the risk of your life, and even if I'm not around to direct you, shut down all shops and make sure the traffic on all roads and ports are brought to a standstill. If need be, we'll starve to death, but we'll go down striving for our rights. অর্থাৎ প্রয়োজনে জীবনের ঝুঁকিও যদি নিতে হয়, আমি যদি নাও থাকতে পারি তোমাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য, তারপর নিজের উদ্যোগে তোমরা সব দোকানপাট বন্ধ করে দিবে, রাস্তাঘাট সব চলাচল বন্ধ করে দিবে। স্ট্যান্ড স্টিল। স্টিল মানে কি? আমরা জানি স্টিল মানে হচ্ছে স্থির, তাই না? আর স্ট্যান্ড মানে দাঁড়িয়ে, স্থিরভাবে যখন সব দাঁড়িয়ে থাকে স্ট্যান্ড স্টিল বলে। প্রয়োজনে আমরা না খেয়ে মারা যাবো, স্টার্ভ করব, আমরা ক্ষুধায় ভুগবো, তারপর আমরা স্ট্রাইভ করব, সংগ্রাম করে যাব আমাদের অধিকার আদায়ের জন্য। এই যে দেখতে পাচ্ছি ৭ই মার্চের সেই ভাষণের কিছু ফুটেজ, দেখি তো। এই যে এখানে কত মানুষ একসাথে হচ্ছিল, তাই না? সেই বিরল একটা দৃশ্য। এখন এখানে আমরা তো আসলে ভাষণটা পুরোটা দেখার সুযোগ পাবো না, তারপরে বলি, এই যে আমরা কথাগুলো শুনছি এতক্ষণ, একটা ব্যাপার মাথায় রাখবে, সব সময় তুমি সিনেমা দেখতে পারো, ঠিক আছে, তুমি যাই কিছু দেখতে পারো, তোমার সবখান থেকে শব্দ শিখতে হবে। কেমন? অর্থাৎ আমি শুনলাম তারপর ভুলে গেলাম, এটা করলে কিন্তু চলবে না। তুমি মাথায় রাখবে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এই মুহূর্তে লিখে রাখতে নাও পারি, আমার ফোন আছে, ফোনে কোনো ডিকশনারিতে বুকমার্ক হিসেবে রাখতে পারি, তাই না? আমি হয়তো একটা কাগজ রাখতে পারি যে চট করে লিখে ফেললাম যে শব্দগুলো না জানি, এভাবে লিস্ট করে রাখবে। এবং তারপরে তুমি যে চেষ্টাটা করবে যে শব্দগুলো তোমার অবসর সময় অর্থগুলো দেখে নিতে। আমারই কিছু দরকার নেই, জাস্ট গুগল করো। যেমন ধরো পড়লাম স্ট্যান্ড স্টিল মিনিং ইন বেঙ্গলি, সুন্দর করে চলে আসবে। আর স্ট্যান্ড স্টিল মিনিং সার্চ করলেই দেখবে গুগল তোমাকে উচ্চারণ শুনিয়ে দিবে, সিনোনিম অ্যান্টোনিম দেখিয়ে দিবে, খুব সুন্দর করে শব্দের অর্থ ব্যাখ্যা করে দিবে। আর লাগে কি? তাই অবশ্যই যেখান থেকেই পড়বে, হতে পারে ইউটিউব ফেসবুকের কমেন্ট, হতে পারে গানের লিরিক, হতে পারে সিনেমার সাবটাইটেল, হতে পারে আমার কথাগুলো শুনছো, যেই শব্দগুলো জানো না অবশ্যই নোট ডাউন করে রাখবে। To those in the armed forces, I have this to say: you are my brothers. Stay in your barracks and no one will bother you. But don't try again to aim your bullets at our chests. অর্থাৎ আমার যে ভাইরা কোথায় আছে, সামরিক বাহিনীতে আছে, তোমাদের বলছি তোমরা কিন্তু আমারই ভাই, সুতরাং তোমরা তোমাদের ব্যারাকে থাকো, কেউ কিছু বলবে না। কিন্তু আরেকবার যদি আমার দেশের মানুষ তোমার নিজের ভাইদের বুকে গুলিতাক করো, তাহলে কিন্তু হবে না। You can't suppress 70 million people forever. তুমি 7 কোটি মানুষকে, 70 মিলিয়ন মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। সাপ্রেস, দাবিয়ে রাখা, অপ্রেস, অত্যাচার করা। প্রেস মানে কিন্তু চেপে রাখা, তাই না? সেখানে সাপ্রেস, অপ্রেস এসেছে। Since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore. একবার যখন রক্ত দিতে শিখে গেছি, আর কেউ আমাদের থামাতে পারবে না। এই জিনিসটা আমি আসলে দেখেছিলাম যে প্রতিবাদী সংগ্রামী চেতনা। খেয়াল করে দেখবে সমাজে কিন্তু খারাপ মানুষ খুব বেশি না, ভালো মানুষের সংখ্যাই বেশি। তাহলে খারাপরা কিভাবে তারা এত টিকে থাকতে পারে, তাই না? বাজারে ধরো একটা জায়গায়, অনেক বড় একটা বাজার, দুটো সন্ত্রাসী এসে গুলি করলো, একজনকে মেরে ফেললো। কেউ না ভয় আগাতে চায় না। সবাই মিলে যদি ধরে ফেলতো, 2টা গুন্ডা কই আর যাবে? সবাই ভয় পেয়ে আলাদা হয়ে থাকে। এই জন্যই যারা খারাপ তারা কিন্তু সাহসটা পেয়ে যায়। সো যখন তুমি প্রতিবাদ করতে শিখে যাবে যে আমার অধিকার আদায় করতে হবে, আমি বৈষম্য মেনে নিব না,
একবার প্রতিবাদ করে শিখে গেলে, রক্ত দিতে শিখে গেলে, তখন আর কেউ থামাতে পারবে না। এই জিনিসটা আমি দেখেছিলাম সুকান্ত ভট্টাচার্য বাংলার কিশোর কবিতার কবিতায়। দুর্মর, দুর্মর মানে কি? সহজে মরে না যে হিমালয় থেকে লাইন আমার সব ভালো মতো মনে নাই, সুন্দরবন বা এরকম কিছু, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, তারপর সে কোলাহলে রুদ্ধস্বর একেবারে ভুলে গেছি। হ্যাঁ, যে ওখানে এই কথাটা বলছিলেন যে আমরা হার মেনে নিব না, আমরা আবার ঘুরে দাঁড়াবো। হ্যাঁ, যে এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্ত রঙিন ধান। অর্থাৎ আমরা প্রতিবাদ জানাবো, ধানের রং তো সোনালী, কৃষকের দাবি যদি আদায় হয় তাহলে সোনালী ধান যাবে, আর না হলে দাবি আদায়ের জন্য আমরা প্রতিবাদ করব, রক্তে রঞ্জিত হতে হলে হব, রক্তের ধান ভেসে যাবে, রক্ত রঙিন ধান হোক, তারপর আমরা ছাড়বো না। আমরা একবার রক্ত দিতে শিখে গেছি, কেউ আর থামায় রাখতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, we in the Army League will do everything we can to assist them and their loved ones. If you have the means, please give what little you can to a relief committee. যারা আমাদের সংগ্রামে শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন, আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অ্যাসিস্ট করব এবং তাদের পরিবারকে। মিন মানে কি বলতো? মিনের একটা অর্থ হতে পারে অর্থ, যেমন কি মিনিং অফ দ্য ওয়ার্ড, এটা হতে পারে। আবার মিন মানে হতে পারে ওই যে এভারেজ থাকে না, গড়, সেটাও মিন হয়। আর এখানে মিন মানে হলো তোমার যদি কোনো সহায় থাকে, উপায় থাকে, অর্থবিত্ত হতে পারে, খাদ্য থাকতে পারে, অর্থাৎ কিছু যদি দেবার মতো থাকে, প্লিজ আপনি আমাদের মুক্তি বা ত্রাণ কমিটির কাছে সেটা দিতে পারেন। To owners of factories whose workers had participated in the general strike in the last 7 days, I have this to say. Make sure that they are paid wages for those days. অর্থাৎ যারা কলকারখানার মালিক আছেন, আপনাদের কলকারখানার যে শ্রমিকরা গত এই দিনগুলোতে সংগ্রামে অংশ নিয়েছে, অবশ্যই কাজ করতে পারেনি, আপনারা অবশ্যই তাদের বেতনটা দিবেন। I have this to tell, you'll have to listen to my directives. আমি যে পরিচালনা করছি সেটা তোমরা অবশ্যই শুনবে। Till our country is liberated, taxes and custom duties won't be collected, no one will pay them either. যতদিন দেশ স্বাধীন না হচ্ছে কোনো খাজনা, ট্যাক্স দেওয়া হবে না, আমরাও দিব না, কালেক্ট করতে দেওয়া হবে না। Remember, the enemy is amidst us to create chaos and confusion, to create anarchy and to loot. মনে রেখো, শত্রু কিন্তু আমাদের মধ্যে, মিডল মানে কি মধ্যে না, amidst আমাদের মধ্যে আছে। কেন? তারা উচ্ছৃঙ্খলা এবং বিভ্রান্তি তৈরি করতে চায়, নৈরাজ্য তৈরি করে তারা সব লুটেপুটে নিয়ে যেতে চায়। In our Bengal, Hindus and Muslims, Bengalis and non-Bengalis are all brothers. We are responsible for their safety. Let us not taint ourselves in any way. অর্থাৎ খেয়াল করে দেখবে, ব্রিটিশরা যে সারা পৃথিবীতে এত জায়গায় দেশ শাসন করেছে, তাদের নীতি ছিল ডিভাইড অ্যান্ড কনকার। অর্থাৎ এই দেশে এসে হিন্দু মুসলমান ভাগ করে দিল, তারা মারামারি করতে থাকলো, মাঝখান দিয়ে ব্রিটিশরা ঢুকে শাসন করে ফেললো। পাকিস্তানের যেন এটা করতে না পারে। আমার দেশে হিন্দু মুসলমান সবাই ভাই, আমরা সবাই মিলে বাংলার মানুষ, সুতরাং কেউ যেন কোনোভাবে আমাদের ভিতরে বিভেদ তৈরি করতে না পারে, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। টেন্ট মানে হলো কলঙ্কিত করা, মলিন করে তোলা। সুন্দর সাদা একটা জামা, তার মধ্যে একটা কালো ফোঁটা পড়লে চোখে লাগে না, টেইন্টেড হয়ে গেল, অর্থাৎ কলঙ্কিত হয়ে গেল, এটা করতে দেয়া যাবে না। Remember those of you who work for radio and television, if the people running the radio station aren't ready to listen to us, no Bengali report for work there. অর্থাৎ আপনারা যারা মিডিয়াতে আছেন, তখন তার ইউটিউব ফেসবুক ছিল না, রেডিও টিভি ছিল, বললেন এখানে কেউ যদি আমাদের কথা শুনতে রাজি না হয়, আপনারা যাবেন না কাজ করতে। Banks will be open for 2 hours every day so that people can collect their salaries, but you won't allow even a single paisa to be transferred from East Bengal to the West Pakistan. অর্থাৎ মানুষ যেন তাদের বেতন আদায় করতে পারে, এই জন্য ব্যাংক খোলা থাকবে, একটা পয়সাও যেন এই বাংলার বুক থেকে পশ্চিম পাকিস্তানে না যেতে পারে। Telephones and telegram services will continue as before in our East Bengal. যোগাযোগের মাধ্যম তো খোলা রাখতে হবে। If you have to transmit news, খবর সম্প্রচার করা, ট্রান্সমিশন, তাই না, সেটা ভার্ব হচ্ছে ট্রান্সমিট। বিদেশে যদি খবর পাঠাতে চাই, see to that, তোমরা সেটা দেখভাল করবে।
But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. যদি extermination মানে কি? এর মানে হলো হত্যা করা, নির্মূল করা, শেষ করে দেয়া। বাংলা মানুষের উপর যদি হত্যা করা এরকম কোনো আদেশ আসে, কোনো খবর আসে, আপনারা সবাই যথাযথ পদক্ষেপ নেবেন। appropriate মানে যথাযথ। Form revolutionary committees under the leadership of the Army League in every village, every community. Be prepared to act with whatever you have in your possession. অর্থাৎ ঘরে ঘরে, গলিতে, পাড়ায়, শহরে, বন্দরে সবখানে সংগ্রাম গড়ে তোলো, সংগঠিত হও এবং তোমরা যা আছে সেটা নিয়ে ফাইট করার, সংগ্রাম করার মানসিকতা রাখো। Remember, since we have already had to shed blood, রক্ত যখন দিতে গেছি, we'll have to shed a lot more of it. আরো রক্ত দিতে হবে। By the grace of God, however, we'll be able to liberate the people of this land. একদিন না একদিন আল্লাহর মেহেরবানিতে আমরা অবশ্যই এই দেশকে স্বাধীন করে ছাড়ব। The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. Long live Bengal. Emancipation মানে কি? Emancipation মানে হলো স্বাধীন করে তোলা, মুক্তি হওয়া। এটা খেয়াল করে দেখবে, আলিবাবা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা, তো সেটা ফাউন্ডার জ্যাক মা, তিনিও পৃথিবীর সবচেয়ে সফল এবং ধনী মানুষদের একজন। তিনি বলেছিলেন, Today is hard. Tomorrow will be harder. The next day will be more difficult. But the day after that will be easy. এর মানে হলো, তুমি একটা কিছু পারো না পড়াশোনা, হয়তো তুমি ইংরেজিতে দুর্বল, হয়তো তুমি ম্যাথে খারাপ, তো শুরু করলে না দেখবে অনেক কঠিন লাগছে, সবকিছু পারি না, একেবারেই পারি না, আত্মবিশ্বাস পাচ্ছি না, ভেঙে পড়ছি বারবার। পরের দিন আবার বসলে একই ব্যাপার, আসলে হচ্ছে না। আরেকদিন বসলে, আরেকদিন বসলে, আরেকদিন বসলে, তারপরে খেয়াল করলে ফাইনালি ইউ স্টার্টিং টু লার্ন লিটল বিট। এখন মনে আছে, আরে আসলেই তো ইমানসিপেশন মানে মুক্তি পাওয়া, ম্যান মানে মানুষ, সিপেশন মুক্তি পাচ্ছে সে। হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম এখন তুমি সাকসেস পাওয়া শুরু করেছো। ঠিক একইভাবে স্বাধীনতার জন্য আমরা একদিনে পাবো না, 2 দিনে পাবো না, অনেক সংগ্রাম করতে হবে, রক্ত ঝরাতে হবে। 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, দেশটা স্বাধীন হয়েছে দিন শেষে তাদের আত্মত্যাগের বিনিময়। এখানে কবি নির্মলেন্দু গুণ স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো খুব সুন্দর করে বলেছিলেন। হ্যাঁ, যে সেই 7 মার্চের ভাষণের জন্য সেই সোহরাওয়ার্দী উদ্যানে সবাই ছুটে এসেছে, দেশের সর্বস্তরের মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সবাই অপেক্ষায় যে কখন আসবে নেতা, কখন সেই ভাষণ আমরা শুনবো, অধীর অপেক্ষায় সেই তপ্ত দুপুরে তার অপেক্ষা করছে। এবং তখন এভাবে তিনি বলেছিলেন, শতবর্ষের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে কবি এসে মঞ্চে উঠলেন। কারণ হচ্ছে আমাদের বঙ্গবন্ধুকে বলে তো রাজনৈতিক কবি, এত সুন্দর করে কথা বলেন কবিতার মতো করে, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনে, যে তার কথায় পুরো দেশের 7 কোটি মানুষ, হিন্দু মুসলমান সবাই একসাথে হয়ে গেল। তার কথা এতখানি যা মানে মুগ্ধতা ছিল, তার কথা সবাই বিশ্বাস করত। এবং তখন তিনি যখন কথাগুলো বললেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এইবার চলো দেখি, যে আমরা প্যাসেজ পড়লাম, শব্দগুলো সুন্দর সুন্দর যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, আমরা সুন্দর করে শুধু ওয়ার্ডের মিনিং না, সিনোনিম সহকারে শিখিয়ে দিচ্ছি। সুতরাং ক্লাসে আমরা যতখানি পড়াই মনে থাকবে না, ক্লাসটা গল্প করার জন্য, আলোচনা করার জন্য। তোমাদের দায়িত্ব থাকে যে ক্লাসটা শেষ হলে এই জিনিসগুলো সুন্দর করে দেখে নেওয়া। কেমন? অবশ্যই চাইলে স্ক্রিনশট নিতে পারো, যেটা খুবই ভালো হয়, কারণ এখানে একটা একটা করে পড়ে বললেও মনে থাকবে না। অনেকগুলো শব্দ আছে, সবগুলো আমি পড়ার সময় বলেছিলাম, তাই না? চাইলে স্ক্রিনশট নিতে পারো। সবগুলোই বলা আছে। প্রোলগ মানে হলো শুরুটা, এপিলগ মানে হলো শেষ। কিভাবে মনে রাখবে?
কেউ মরে গেলে কবরে এপিটাফ থাকে না, সমাধি ফলক, যে অনেক ভালো মানুষ ছিলেন। এপি মানেই হলো শেষ, কেমন? আর প্রো মানে হলো শুরু। বায়োগুলো সবই বলেছি, ওয়ান্স এগেন চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলো, প্রত্যেকটাই বলা হয়েছে, পড়াশোনা আমরা সবই শুনেছি। আর তো কোনোটা দেখতে পাচ্ছি না, তোমরা শব্দগুলো দেখতে থাকো। এইটা তোমাদের দায়িত্ব থাকবে যে ক্লাস শেষে অবশ্যই অবশ্যই যখন ফ্রি হবে স্ক্রিনশটগুলো ভালো করে দেখে নিবে। সবে বলা হয়েছে। ট্রান্সমিট মানে আমরা সম্প্রচার বলতে পারি, প্রেরণ করা বলতে পারি। সাধারণত কোনো খবর পৌঁছানোর ক্ষেত্রে আমি ট্রান্সমিশন শব্দটা ইউজ করে থাকি। এইবার তাহলে দেখো, তোমাদের এক্সামগুলোতে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, সো আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, একদম অনেক অনেক প্র্যাকটিস করব। কেমন? দ্য ওয়ার্ড গ্রিফ, এই যে দেখো, ভোকাবুলারি না জানলে অর্থ করতে পারবে? পারবে না কিন্তু। সো গ্রিফ মানে কি? শোক, দুঃখ। তাহলে কি হতে পারে? গ্রিফ মানে আমরা বলতে পারি স্যাডনেস, তাই না? যে দুঃখ পাওয়া। ওয়াই ডিড আইয়ুব খান ডিক্লেয়ার মার্শাল ল? কেন করেছিলেন বলো তো? কেন? যেন আমরা অধিকার পূরণ করতে না পারি, সো আমাদেরকে দাসত্বের ভিতরে আটকে রাখতে, তাই না? এটা কিন্তু আমরা জানি, পড়েছি। When was the 6 point movement launched? কখন হয়েছিল? 1966 সালে। 6 দফা দাবি। During the 6 point movement, people are shot dead on কোথায়? 7 জুন, এটা আমরা প্যাসেজে পড়েছিলাম। How many years did the people of Bengal pass in agony? কি বলেছিলেন? 23 বছর, তাই না? দেখতে পাচ্ছি। এবার চলো, আওয়াশ মানে কি? ভেসে যাচ্ছে, একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কি? ফ্লাডেড। ক্যারি আউট মানে কি? একটা কিছু নির্বাহ করা, সম্পাদন করা, অর্জন করা, অ্যাকমপ্লিশ করা। ধর অফার কি বোঝায়? প্রস্তাব দেয়া, প্রপোজাল দেয়া। আর এই 23 বছরের ইতিহাস কিসের ইতিহাস? দুঃখ, কষ্ট, তাই না? থ্যাঙ্কস অ্যান্ড ফ্লাইট, সুন্দর একটা টার্ম, এগুলো কিন্তু শিখতে হবে। তোমার লেখার ভিতরে এরকম যত যত সুন্দর ইডিয়মস এন্ড ফ্রেজেস, সুন্দর ভোকাবুলারি ইউজ করবে, ততই দেখবে যে টিচার কিন্তু তোমার লেখাটা বেশি পছন্দ করবেন। স্পিকার হ্যাড দ্য মেজরিটি বাট হি ওয়ান্টেড টু হ্যাভ আ কি? তিনি চেয়েছিলেন যে আচ্ছা আমরা সমঝোতাপূর্ণ সুন্দর সম্পর্কে আসি, আমরা মেজরিটি বলে যে ক্ষমতা চাপিয়ে দেব সেটা করব না। তাহলে কি চেয়েছিলেন তিনি? ফ্রুটফুল ডিসকাশন, অর্থাৎ আলোচনা করলেই হবে না, সেটা যেন ফলপ্রসূ হয়, কার্যকরী হয়। দ্য বেস্ট ড্রাফট ইজ কি? আমরা একটা এই সংবিধান লিখছি, এটাকে আমরা বলতে পারি ড্র, লেখা, আঁকা, তাই না? ড্রাফট মানে হচ্ছে ড্র। দ্য ওয়ার্ড ইম্পোর্ট ইন দ্য লাইন, ইম্পোর্ট না বলে আমরা বলতে পারি যে ইম্পর্টেন্স কিংবা ইম্পর্টেন্ট, সেটা কি বোঝায়? কি বোঝায় বলো তো? সিগনিফিকেন্স, তাৎপর্য, তাই না? ট্রিভিয়াল মানে তুচ্ছ, ফিউনি মানেও তুচ্ছ। এখানে মজার কিছু শব্দ শিখে রাখো। ফেরি, পালট্রি, ফিউনি, তিনটা মানে পুচকু, একদম ছোট, তুচ্ছ। সিগনিফিকেন্স মানে হলো অনেক ইম্পর্টেন্ট কিছু। হু ফেল ফ্রম পাওয়ার আফটার দ্য মুভমেন্ট, কে ক্ষমতা থেকে পড়ে গেল? আইয়ুব খান। তারপর ইয়াহিয়া খান ক্ষমতায় আসলে আমরা জানি। সহজ লাগছে না? একটু অর্থটা বুঝতে পারলে সবই সহজ লাগে ইংরেজিতে। দ্য পিপল অফ বেঙ্গল ভোটেড ফর, কার জন্য? অবশ্যই আওয়ামী লীগের জন্য দিয়েছিল ভোটটা। দ্য ওয়ার্ড এনস্লেভ মানে কি? অর্থ জানতে হবে। রিলিজ মানে মুক্তি দেয়া, লিবারেট মানে স্বাধীন করা, এমানসিপেট মানে স্বাধীন করা, সাবজুগেট মানে হলো বন্দি করা। তাহলে কি হবে? এনস্লেভ মানে সাবজুগেট। লঞ্চ মানে কি? কিছু শুরু করা। রিসিভ মানে গ্রহণ, ফিনিশ মানে শেষ, সিজ মানে কি? বাজেয়াপ্ত করা, কেড়ে নেয়া, বন্ধ করা। ইনিশিয়েট মানে শুরু করা, উদ্যোগ নেয়া। হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, খুব মানে দুঃখে ভারাক্রান্ত হৃদয় বলতে কি বোঝাচ্ছে? খেয়াল করে, সবে কিন্তু ভোকাবুলারি না জানলে কিন্তু কিচ্ছু পারবে না। রিলিফ মানে কি? প্রশান্তি, শান্তিপূর্ণ। জোকান্ট মানে হলো হ্যাপি। খেয়াল করো, জোকান্ট, কেউ যদি অনেক জোক করে, মজা করে, তাহলে অনেক হ্যাপি লাগবে না? জোকান্ট লাগবে। জোভিয়াল, বন জোভির ইটস মাই লাইফ গানটা শুনেছি না? বন জোভির গান শুনে জোভিয়াল ফিল হয়। আর অ্যাঙ্গার্ড মানে রাগ, পেন্সিভ মানে বিষণ্ণ, মন খারাপ করা। ধরো তোমার যদি পেন্সিলটা হারিয়ে যায় পরীক্ষার হলে, তখন পেন্সিভ লাগবে না?
তাই না? পেন্সিভ মানে মন খারাপ। রিপিটেডলি মানে কি? প্রায় হচ্ছে। নেভার মানে কখনোই না। হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, এগুলো মানে হলো কদাচিৎ, মানে হয় না বললে, সেলডম, মানে পরিমাণে খুব অল্প, বলতে পারি কদাচিৎ। আর অফেন মানে হচ্ছে প্রায় যেটা হয়, অথবা ফ্রিকুয়েন্টলি মানে হলো প্রায় যেটা হয়। এখন বলতে পারো যে এইটা আর এইটা তো কাছাকাছি, তখন আমরা খেয়াল করব বেশি কাছাকাছি কোনটা, এলওয়াই আছে, ঠিক না, অ্যাডভার্ব হিসেবে শব্দগুলা, তাহলে এইটার সাথে এইটাই বেশি মিলে, তাই না? The word assume mention, assume মানে কি? অনুমান করা না। আমরা জানি assume মানে হলো ক্ষমতা গ্রহণ করা, এখানে সেটাই বলেছি, টেক, নেয়া, ক্ষমতা কেড়ে নেয়া। The word tragic মানে কি? সিম্প্যাথি, সহানুভূতি, খারাপ ভাগ্য, আনন্দ না, প্যাথেটিক, তাই না, দুঃখের। রিগ্রেট মানে কি? এংজাইটি মানে কি? উদ্বেগ না, ম্যাটার অফ সরো, খুব দুঃখের বিষয়। ইয়াহিয়া খান ওয়াজ কি ছিলেন অফ দ্য স্পিকার? তিনি কি স্পিকার বলতে বঙ্গবন্ধুর প্রতি সহানুভূতিশীল ছিলেন? না, তিনি ছিলেন নেগলেক্টফুল, অবহেলা করেছেন, তার কথা শুনেননি। হেটফুল মানে মনোযোগ দিয়ে শোনা, মার্সিফুল মানে ক্ষমা করা, অন গুড টার্ম মানে সুসম্পর্ক রাখা, আর নেগলেক্টফুল মানে কোনো কথা শুনতেই চাননি। দ্য ওয়ার্ড অ্যাওয়ার অফ, সচেতন হওয়া মানে কি? এটা কি ইন্ডিকেট করে, কি নির্দেশ করে বলতো? কনসিয়াস অফ, কনসিয়াস মানেও সচেতন। অজ্ঞান হয়ে গেলে বলে না যে আমরা অজ্ঞান হয়ে গেলাম, আনকনসিয়াস। সো কনসিয়াস মানে অ্যাওয়ার থাকা। কতগুলো শহর রক্তে রঞ্জিত হয়েছে, মানে কতগুলো বলা হয়েছিল? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, তাই না? সব মিলে মনে হয় কয়টা হবে? 5টা? ইয়াস, 5টা। The speaker showed all dash attitude toward the Pakistani rulers. তিনি কি দেখিয়েছেন? অ্যাডামেন্ট মানে কি? অ্যাডামেন্ট মানে খুব জেদি, একরোখা, কারো কথা শুনবো না, আমি যা বলছি এটাই হতে হবে। নেগলিজেন্ট মানে পাত্তা না দিয়ে অবহেলা করা। অ্যারিস্টোক্রেট মানে অভিজাত, একটা ওরকম যে নবাবের মতো ব্যবহার করা। কম্প্রোমাইজিং মানে মেনে নেওয়া, আছে ভাই তোমাদের দাবি মেনে নিলাম, আমার মানুষেরও শান্তিতে থাকে। The passage significant because, কেন এটা ইম্পর্টেন্ট বলতো? অনেক কিছুর জন্য ইম্পর্টেন্ট। সেটা কি হতে পারে? এটা এমন একটা ভাষণ ছিল যেটার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত হতে শিখি। সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো বলেছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা, স্বাধীনতার যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছে। ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। কাকে বলেছিলেন? আইয়ুব খান তো ক্ষমতায় ছিলেন না, ভুট্টোও ছিলেন না, ইয়াহিয়া খানকে বলেছিলেন। দ্য হিস্ট্রি অফ 23 ইয়ার্স কিরকম ছিল? 23 বছর ইতিহাস খুব দুঃখের ছিল, তাই না? খুব কষ্টের ছিল। সাপ্রেসড পেইন, চেপে থাকা, দাবিয়ে রাখা, দমন করা যে কষ্টটা, তাই না? মনস্ট্রাসিটি মানে বিভৎস, সেটা আসলে কারেক্ট ওয়ার্ড হয় না। তাহলে আইয়ুব খান কখন মার্শাল ল জারি করলেন বলতো? তিনি হচ্ছেন 1958 সালে জারি করলেন। আর কোন বছরটা মেনশন করা হয় নাই বলতো? মুক্তিযুদ্ধের আগে, কিন্তু 7ই মার্চের ভাষণ, 52 ভাষা আন্দোলন, 54 ইলেকশন, 58 মার্শাল ল, এগুলো বলা হয়েছে, 1971টা বলা হয়নি। তার মানে 30টা এমসিকিউ করে ফেললাম। সহজ লেগেছে, বেশিরভাগ প্যাসেজ থেকে পাওয়া যাচ্ছে। তবে যে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, ভোকাবুলারি না জানলে তাহলে তো ভাই প্যাসেজ পড়ে লাভ নাই, ঠিক কিনা? সুতরাং ভোকাবুলারি অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। আমরা যেগুলো দিয়েছি সেগুলো দেখবে, সিনোনিম সহ দেওয়া আছে, এগুলো জানতে হবে, গুগল করেও দেখবে, অভ্যাসটা গড়ে তুলবে, তাহলে ভালো লাগবে। প্রশ্নোত্তরের ক্ষেত্রে আমি সবসময় যে কথাটা বলি, অনেকে ভয় পাও যে ভাই কিভাবে লিখবো। টেনশনে কিচ্ছু নাই, বেশিরভাগ ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে প্যাসেজে দেয়াই আছে, দেয়া তো থাকবেই। তুমি যেটা করতে পারো, আমরা এখান থেকে কিছুটা কপি করব, প্যাসেজ থেকে কিছুটা কপি করব, দুটো একসাথে করে সুন্দর করে লিখে দিব। মনে রাখবে, তুমি যদি হুবহু প্যাসেজ থেকে কপি করো তাহলে ব্যাপারটা খারাপ দেখা যায়, যে ছেলেটা বা মেয়েটা নিজে থেকে লিখতেই পারে না, এ আবার কেমন স্টুডেন্ট। যখন মিলিয়ে লিখবে তখন সুন্দর লাগবে দেখতে। আর প্যারাফ্রেজ মানে কি? শব্দটা চেঞ্জ করা। গুড না বললে অ্যামেজিং, ব্যাড না বললে হরেন্ডাস, চেঞ্জ করলে সুন্দর লাগে না? এক্স্যাক্টলি। হোয়াট ডিড বঙ্গবন্ধু রিকোয়েস্ট, কি অনুরোধ করেছিলেন? তিনি অনুরোধ করেছিলেন যে ন্যাশনাল অ্যাসেম্বলি যেন ধারণ করা হয়। খেয়াল করে দেখো, বঙ্গবন্ধু অন বিহাফ অফ বেঙ্গলি মানে পুরোটি এখান থেকে আমরা কপি করলাম, বাকিটুকু প্যাসেজ থেকে কপি করলাম। ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পরে কি ঘোষণা করেছিলেন? তিনি বলেছিলেন যে
নির্বাচন হবে, ডেমোক্রেসি হবে, সংবিধান কনস্টিটিউশন হবে। আফটার অ্যাসুমিং দ্য রেন্স অফ গভর্নমেন্ট, খেয়াল করে দেখো পুরোটা কিন্তু প্রশ্ন থেকে নিয়ে নিচ্ছি, বাকিটা আমরা প্যাসেজ থেকে দিয়ে দিলাম। টু গিভ আ কনস্টিটিউশন অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, মানে কেন বঙ্গবন্ধু কষ্ট নিয়ে দাঁড়িয়েছিলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কেন ছিলেন? কারণ আমরা বলতে পারি, ফর দ্য লাস্ট 23 years the Pakistani rulers exploited us. Our streets were awash with the people, with the blood of the people of Bengal. তারা অনেক কষ্ট করেছে, আমাদের অধিকার দেয়নি, সব মিলে তিনি কষ্ট পেয়েছিলেন। তো অনেকভাবেই লেখা যায়, তাই না? তোমার যেভাবে ভাল লাগে, এই যে প্যাসেজ থেকে লিখেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরের রাস্তা রক্তে রঞ্জিত হয়েছে। 52-তে কারা রক্ত দিয়েছিল? ভাষা আন্দোলন করতে যারা বাংলা ভাষাটা চেয়েছিল যে তারা রক্ত দিয়েছিল। আইয়ুব খানের ইন্টেনশন কি ছিল? সামরিক আইন, তার ইন্টেনশন ছিল বাংলার মানুষকে বন্দি করা, টু এনস্লেভ দ্য পিপল অফ বেঙ্গল, তাই না? ফর 10 years, 10 বছর ধরে তাদেরকে এই সাপ্রেশন, রিপ্রেশন, অপারেশন সব মানুষ দমন করার দাবি রাখা। বঙ্গবন্ধুর মতে বাংলা মানুষ কি চেয়েছিল বলতো? তারা স্বাধীনতা চেয়েছিল, তাই না? তারা জীবনের অধিকার চেয়েছিল, তারা নিরাপত্তা চেয়েছিল, ফ্রিডম, সিকিউরিটি অ্যান্ড সেফটি অ্যান্ড রাইট অফ লাইফ। প্রত্যেকটাই দেখতে পাচ্ছ যে আমরা অর্ধেক নিচ্ছি প্যাসেজ, প্রশ্ন থেকে, বাকি অর্ধেক নিচ্ছি প্যাসেজ থেকে, সুন্দর করে লিখে ফেলছি। বঙ্গবন্ধু 6 দফা দাবি কবে করেছে? 1966 সালে করেছিলেন, 1966। আচ্ছা, 23 year tragic years, এটা বলতে কি বোঝানো হয়েছে? কেন সেটাকে ট্র্যাজিক বলা হয়েছে বলতো? আমরা জানি যে এই 23 বছরে কি হয়েছে। পাকিস্তান ভারত ভাগ হলো 1947 সালে। বঙ্গবন্ধু ভাষণ দিলেন 71-এর শুরুতে, তার মানে 1970 সাল পর্যন্ত। 1947 থেকে 70টা হলো সেই 23 বছর। কেন কষ্ট, কেন ট্র্যাজিক? কারণ হলো আমরা পাকিস্তানি শাসকদের আন্ডারে ছিলাম। Who suppressed us, who exploited us, who tortured us. We did not get our rights. That was the reason. Yes, I know the period. It was the period of between 1947 to 1970. এটাকে ট্র্যাজিক বলা হয় কারণ আমরা পাকিস্তানি রুলারদের আন্ডারে পড়ে গেলাম, যারা আমাদের এক্সপ্লয়টেশন, অপারেশন, টিরানি, মানে স্বৈর শাসক, নৈরাজ্য এগুলো করেছিলেন। বঙ্গবন্ধু মানুষের কোন দাবির কথাটা অ্যালিউড করেছিলেন, উল্লেখ করেছিলেন তার ঐতিহাসিক ভাষণে? তারা কি বলেছিলেন বলতো? বলা যেতে পারে, to have some freedom, to be free from the chains of the Pakistani rulers, to have security of life and their freedom back, তাই না? Some key demands, to free from the chains of enslavement, to have the guarantee of secure life, get another fundamental and legal rights, এগুলোই তো বলেছিলেন। কেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ বাংলা মানুষের দাবিটা তুলে ধরা হয়েছিল। অটোক্রেটিক রুলার্স শট আওয়ার পিপল টু ডেথ, তারা গুলি করেছিল। তার মানে এই আন্দোলনের মাধ্যমে ইট মার্কড এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা যুদ্ধের পেছনে এটা অনেক বড় একটা অবদান রেখেছিল। হাউ ক্যান এ কান্ট্রি গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম? কিভাবে স্বাধীনতা পেতে পারে বলতো? আমরা তখনই পেতে পারি স্বাধীনতাটা when the power will be given to the democratically elected representatives of the nation. এই মানুষের মতের ফলাফল কোথায় প্রকাশ হয়? ভোটের মাধ্যমে। ভোটে যারা নির্বাচিত তাদের হাতে যখন ক্ষমতা দেয়া হবে, তখনই কিন্তু একমাত্র মানুষের অধিকার পূরণ হবে। চলো দেখি কি লিখেছে, পড়ে ফেলি। সো দেখতেই পাচ্ছ প্রশ্নোত্তরটাও কিন্তু ভালো করে তোমরা পড়ে নিবে, কারণ অনেকেই লিখতে গেলে গুলিয়ে ফেলো, এটা করা যাবে না। আশা করি সবাই দেখে নিয়েছো। আমরা সামনে আগাই। এখানেও আমি তো অনেকগুলো পড়ে শোনালাম, একটু লম্বা লম্বা, তোমরা একটু পড়ে নাও, কারণ ব্যাখ্যা করার তেমন কিছু নেই, সবই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আশা করি পড়েছো সবাই। আমরা সামনে আগাবো, উই হ্যাভ আ লং ওয়ে টু গো। এখানে তোমাদেরকে প্রচুর প্রশ্ন তো দেখানো হয়েছে, যেন তোমরা সবগুলো নিজে থেকে লিখতে পারো। ওয়ান্স এগেন আমি তোমাদের কিভাবে লিখতে হয় সেটা দেখিয়েছি, যে আমরা প্যাসেজ থেকে একটু নিব, প্রশ্ন থেকে একটু নিব, তারপর সুন্দর করে লিখবো। এবং হুবহু যে এভাবেই লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি যদি ভালো লাগে একটু অন্যভাবে লিখতে পারো। শব্দ এদিক ওদিক হতেই পারে, লাইনটা এদিক ওদিক হতেই পারে, তোমার যেভাবে ভালো লাগে। অ্যাজ লং এজ ইউ আর নট কমিটিং গ্রামাটিক্যাল মিস্টেকস, এভরিথিং ইজ ফাইন। কেমন? চলো আর একটু পড়ি। ইয়াহিয়া খান কি তার কথার মানুষ ছিলেন না?
কেন ছিলেন না সেটাও ব্যাখ্যা করতে হবে। ইয়াহিয়া খান promised us there will be constitution, he will restore democracy, but he did not do any of this. তিনি কিন্তু অ্যাসেম্বলি হুট করে বন্ধ করে দিলেন, তাই না? I don't think he was a man of his words. আইয়ুব খান ক্ষমতায় পড়ে যাওয়ার পর ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করলেন, declared to give us constitution and restore democracy, but he did not stick to his declaration. তিনি তার কথা রাখেননি. He rather led East Pakistan to a chaotic state. তিনি একটা ঝামেলাপূর্ণ সময়ে পৌঁছে দিলেন। What caused the downfall of আইয়ুব খান? কি কারণে তার পতন ঘটলো, কেন বলতো? 1969 এর গণ অভ্যুত্থান, the mass movement of 1969 caused the downfall of আইয়ুব খান। মানুষ সবাই মিলে তার এই এভিল ডিজাইন অফ আইয়ুব, তার যে জঘন্য যে পরিকল্পনা ছিল আমাদেরকে বন্দি করার জন্য, সেটা থেকে প্রতিবাদ করলো বেরিয়ে আসতে। Why did বঙ্গবন্ধু meet President ইয়াহিয়া খান? কেন বললো? Because he wanted to hold a meeting to the assembly, তাই না? Met President ইয়াহিয়া খান with a view to making a request to him to hold the session of the National Assembly on 15 February, যেন সভাটা হয় সেই জন্য দেখা করেছিলেন। আমরা সরকার গঠন করতে পারি নাই, কি বোঝানো হয়েছে? যে আমরা নির্বাচনে জিতলাম কিন্তু আমাদের ক্ষমতা দেওয়া হয় নাই, তাই না? 1954 সালে Bengalis won the election in 1954, but they could not form the government because the conspiracy of the power-loving Pakistani rulers, তারা ষড়যন্ত্র করে ক্ষমতা নিয়ে গেল। আইয়ুব খান কেন মার্শাল ল দিয়েছিল বলতো? ওই যে বলেছিল টু এনস্লেভ আস। আমরা চাইলে একটু সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজ করে লিখতে পারি, টু সাবজুগেট আস, তাই না? Declared martial law to subjugate the Bengalis, and the Bengalis remained subjugated for 10 years. What was the 6-point movement, and মানে এটা কেন বাধ্য হয়েছিল? কম্পেল মানে হচ্ছে বাধ্য করা কাউকে। কেন বঙ্গবন্ধু বাধ্য হয়েছিলেন? এটা হচ্ছে আমাদের দাবি দেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল। কেন? রিমুভিং ডিসপ্যারিটি, বৈষম্য দূর করার জন্য, যে পাকিস্তানের দুটো অংশ সেগুলো যেন শেষ হয়। কেমন? সেখানে কিন্তু ছিল যে এই যে ডেসপট মানে হচ্ছে এমন একজন নেতা যে অন্যায় করে থাকে, বৈষম্য, এটাও বৈষম্য, হ্যাঁ, এই জিনিসগুলো দূর করার জন্য, যে আমাদের খারাপ ব্যাপার দূর করার জন্য তিনি এটা জানিয়েছিলেন। তাহলে আমরা কিন্তু অনেক কিছু পড়লাম, ঠিক কিনা? এখন আমাদের কি করতে হবে এটা আবার আমরা দেখলাম, ঠিক আছে, ভালো। এখন আমাদের এই যে উত্তর করতে জানতে হবে, ঠিক কিনা? জিনিসটা কঠিন কিছু না, আমরা আরেকবার একটু দেখে নেই, হ্যাঁ, একটু সময় নাও, পড়ো পুরোটা। আমরা যেহেতু পুরোটা পড়েছি, আশা করি সময় লাগবে না, খুব দ্রুতই পুরোটাই কভার করে ফেলতে পারবে। তারপর আমরা সুন্দর মতো এটা সলভ করে ফেলবো। পড়া হয়েছে? আশা করি হয়েছে। একটা ব্যাপার খেয়াল রাখবে, হোয়াট, ইভেন্টস, হাউ, ওয়াই, এটা কিন্তু ভ্যারি করতে পারে। কখনো কখনো এখানে হোয়াট থাকতে পারে, কখনো এখানে ওয়াই থাকতে পারে। সলভ করার সময় অবশ্যই মাথায় রাখবে কে, কি, কোন ঘটনা, কিভাবে, কেন, চারটা আলাদা পয়েন্ট। ড্যাশ ট্রাইস টু রিমাইন্ড দ্য অডিয়েন্স অফ দ্য ইভেন্টস। কে? দ্য স্পিকার, এই যে দ্য স্পিকার, এটা বলতে পারি, বঙ্গবন্ধু বলতে পারি, যেটা ভালো লাগে লিখলাম। ইভেন্টস, কোন ঘটনার কথা, দ্যাট কি বলা যেতে পারে এখানে? কোন একটা দুঃখের ঘটনা। উইথ, কিরকম ভাবে বলেছিলেন? দুঃখ ভারাক্রান্ত হৃদয় সম্ভবত বলেছিলেন, তাই না? ওয়াই, ওয়াইটা এখানে দেয়নি, সুতরাং এটা সলভ করতে হবে না। চলো আমরা তাহলে দেখি। সো প্রথমে বলতে পারি দি স্পিকার অফ দ্য প্যাসেজ, ঠিক আছে, ফাইন। অথবা বঙ্গবন্ধু বলতে পারি, যেটা ভালো লাগে তুমি বলবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে এখানে ছিল টু রিমাইন্ড দ্য অডিয়েন্স অফ দ্য ইভেন্টস দ্যাট ওয়ার গোয়িং অন, যে ঘটনাটা ঘটছিল। কিভাবে তিনি কথাটা বললেন? উইথ এ হেভি হার্ট, উইথ এ হার্ট বিং ওভারফ্লোড উইথ গ্রিফ, তাই না? দুঃখ ভারাক্রান্ত হৃদয়। আবার সেকেন্ড লাইনে আসি। The speaker of the passage tries to make the people of Bengal understand the ongoing events. মানুষকে বুঝাতে চাইলেন কি কি ঘটছে তার বক্তব্যের মাধ্যমে, through his speech. In order to, কি বলা যেতে পারে, এই বর্তমান সময়ে আমাদের খাপ খাইয়ে নিতে হবে, to cope with the current situation, 5 নম্বর এটা দিলাম। তারপরে আমরা কি বলতে পারি, চলো দেখি। ড্যাশ অ্যাকর্ডিং টু দি স্পিকার স্পিচ আর আওয়াশ, কি রক্তে রঞ্জিত হয়েছিল? ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন শহরের রাজপথ, the streets of Dhaka, Chattogram, dash dash dash, are awash with blood of the people of our country.
তাই না, টু ফুলফিল দেয়ার ডিমান্ড। নেক্সট লাইনে আসি, এরপর কি আছে, ড্যাশ ভোটেড, কারা বঙ্গবন্ধুর জন্য ভোট দিয়েছিল, দ্য পিপল অফ বেঙ্গল, ফর হোয়াট, কি জন্য দিয়েছিল বলতো, তারা দিয়েছিল আওয়ামী লীগের জন্য, ফর আওয়ামী লীগ। বেঙ্গলস হিস্টরি ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার, আর কি বলা যেতে পারে, এই টর্চার কাকে করা হয়েছিল, বাংলার মানুষের উপরে করা হয়েছিল, ঠিক কিনা। সো আমাদের দেশের ইতিহাসটা হলো আমাদের উপরে অত্যাচার করেছে রুলিং ক্লাস অফ পিপল, যারা ক্ষমতায় ছিল তারা। তাহলে দেখলে জিনিসটা কিন্তু খুবই সহজ, জাস্ট খেয়াল করে করে কমন সেন্স খাটিয়ে তোমার সলভ করতে হবে, কেমন। এবং প্যাসেজটা একবার পড়ে নিলে, তুমি প্রথমে এটা পড়বে, পড়ে তারপর এখানে চলে যাবে, গিয়ে পেন্সিল দিয়ে দরকার দাগাবে যে এইটা এইটা এইটা, যে অ্যাওয়াশ কোথায় ছিল, কোনটা ছিল, এই যে এইটা এইটা ছিল, ঠিক কিনা। এভাবে পড়লেই দেখবে তখন তোমার কাছে খুব সহজ লাগছে, আর ভয় কাজ করবে না। তাহলে আমরা সামনে আগাই। এখানে বলছে ফ্লো চার্ট বানাতে। ফ্লো চার্ট মানে কি, খুবই সিম্পল, পয়েন্ট করে করে মূল বক্তব্য তুলে ধরা, তাই না। মানুষের দাবি, ডিমান্ডস অফ দ্য পিপল, কি কি দাবি ছিল, ওয়ান্ট টু বি ফ্রি, আরো তো অনেক কিছু আমরা বলতে পারি, যে আর কি কি চাই, আমরা বাঁচতে চাই, নিরাপত্তা চাই, আমরা বলতে পারি যে আমরা আমাদের অধিকার চাই, ওয়ান্ট টু এনজয় দ্য রাইট, অধিকার চাই। তারপর আমরা কি বলতে পারি বলতো, যে আমরা এই অধিকারটা কিভাবে হবে, একটা সংবিধানের মাধ্যমে। সো উই ওয়ান্ট টু, মানে কনস্টিটিউশন, উই ওয়ান্ট টু ড্রাফট এ কনস্টিটিউশন, তাই না। তারপর আমরা কি বলতে পারি বলতো, এই যে সংবিধান হবে কিসের জন্য, দেশের জন্য, এই দেশটা আমরা গড়ে তুলতেছি, উই ওয়ান্ট টু বিল্ড দ্য কান্ট্রি, ঠিক কিনা। এবং সেই দেশে আমাদের সবার নিরাপত্তা থাকবে, স্বাধীনতা থাকবে, উই ওয়ান্ট টু গেট দ্য সিকিউরিটি অফ লাইফ, রাইট। এবং আমরা জীবনে নিরাপত্তা পাবো, জীবনটা বেঁচে থাকার অধিকার পাবো, ওয়ান্ট টু হ্যাভ দ্য রাইট টু লিভ। খেয়াল করে এখানে 1 2 ছিল, পুরোটা আমরা 1 2 দিয়ে সহজ করে লিখে ফেললাম, কাহিনী শেষ। এখানে হুবহু এভাবে লিখতে হবে তা না, তোমার যেভাবে ভালো লাগে লিখতে পারো, কেমন, কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, যেভাবে তোমার ভালো লাগে, ঠিক আছে। এইবার দেখো সামারি লিখতে বলেছে, তাই না। ওয়ান্স এগেন এই পুরো প্যাসেজটার উপরে চট্টগ্রাম বোর্ডে 2022 এটা এসেছিল। সামারি কিভাবে লিখবে, আমি একটা কথাই বলবো, সামারি মানে হলো সংক্ষেপে লেখা। বাংলায় আমরা সারমর্ম, সারাংশ লিখি না, ইংরেজিতে সেটা সামারি। সুতরাং সামারি হাফ পেজ হলে ভালো, 5 থেকে 6 লাইনের ভিতর হলে খুবই ভালো। কিছু কিছু স্কুলে বা কলেজে বলে যে 1 পৃষ্ঠা লিখতে, এটা আসলে ঠিক না। তারপরে যদি বলে কেয়ার করা যাবে, তবে 1 পৃষ্ঠা পুরোটা লেখা ঠিক হবে না, বরঞ্চ তুমি পৃষ্ঠার 3 ভাগে 2 ভাগ লিখতে পারো, আধা পৃষ্ঠার একটু বেশি, এর বেশি লেখা ঠিক হবে না। স্ট্যান্ডার্ড হলো 5 থেকে 6 লাইন, এবং সেখানে র্যান্ডমলি কয়েকটা লাইন তুলে দিলে হবে না, যে প্যাসেজের প্রথম 5টা লাইন তোমার বুঝতে হবে। এই যে আমরা এখানে করলাম, কি করেছিলাম, ফ্লো চার্ট, মেইন পয়েন্টগুলো বলেছিলাম, সামারিতে আমরা সেটাই করব প্যারাগ্রাফ ফাঁকে লেখার মাধ্যমে। একটা প্যারাতে লিখতে হবে, মাল্টিপল প্যারা করা যাবে না। চলো আমরা যদি একটু পড়ি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু দুঃখ প্রকাশ করেছেন, দেশের বিভিন্ন শহর রক্তে ভেসে গেছে। তিনি বলেছেন যে পাকিস্তান আমাদেরকে বঞ্চিত করেছে, মানুষ অনেক কষ্টের ভিতরে 23 বছর কাটিয়েছে, তারা স্বাধীন হয়ে সুন্দরভাবে বাঁচতে চায়, তাদের অধিকার পেতে চায়। খুব সুন্দরভাবে সবগুলো পয়েন্ট তুলে ধরা হলো না 5-6টা বাক্যের ভিতরে, যে কি নিয়ে প্যাসেজটা, বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে। সেখানে কি হয়েছে, বঙ্গবন্ধু অনেক কিছু তুলে ধরেছেন, দুঃখ প্রকাশ করেছেন। কেন করেছেন, তিনি জানিয়েছেন যে পাকিস্তান আমাদের অত্যাচার করছে, টর্চার করছে। তারপর তিনি এটাও বলেছেন যে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের ফাইট দিতে হবে। তার মানে মূল 5টা পয়েন্ট তুমি প্যাসেজটা পড়ে নিজেই মাথায় গেঁথে নাও, নিজের মতো লিখে ফেলো 5 লাইনে, তোমার সামারি ডান। সো অনেকে করে কি যে দিস প্যাসেজ টক্স অ্যাবাউট, এই ধরনের ভূমিকা লিখে, সামারি ভূমিকা থাকবে না, একদম সংক্ষেপে সরাসরি লিখবে, কেমন, একদম সরাসরি দাদা হিস্টোরিক স্পিচ অফ বঙ্গবন্ধু, শেষ। আরো একটা দিয়েছে সামারি, ওকে ফাইন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি না বলি, তোমরাই দেখে নাও। ওয়ান্স এগেন 5-6 লাইনে খুব ছোট্ট করে সহজে লিখে ফেলছি, কোন রকম ওই দিস প্যাসেজ টক্স অ্যাবাউট এই ধরনের ব্যাপারে আমরা যাচ্ছি না। সবাই পড়ে নাও, আশা করি দেখে ফেলেছি। এরপরে কিন্তু আমরা নতুন লেসন শুরু করতে যাব। ঠিক আছে, এই যে নেলসন ম্যান্ডেলা
অ্যাপার্থাইড মানে কি? দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে ফাইট করলেন এবং তিনি প্রেসিডেন্ট হলেন। এটা নিয়ে আমরা পড়তে যাব এখন। চলো দেখি। বঙ্গবন্ধুকে আমরা সবাই কম বেশি চিনি, সবাই ছোটবেলা থেকেই জানি। নেলসন ম্যান্ডেলা কয়জন চিনি? নাম হয়তো শুনেছি, আজকে পুরো গল্পটা জানবো। জোহানেসবার্গ, আচ্ছা হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড, অর্থাৎ বৈষম্যের শিকল থেকে তিনি মুক্ত করেছেন টু মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, অনেক জাতি মিলে গণতন্ত্র থাকবে এমন একটা দেশে, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কঠিন করে লেখা কিন্তু, তাই না? তাই ভয় পাওয়ার কিচ্ছু নাই। রিকনসাইল মানে কি? মিলমিশ হয়ে যাও, যে মারামারি করছো, ঝগড়া হয়েছে, এখন আমরা মিলেমিশে যাই। ঠিক আছে। এমবডি মানে কি? বডি মানে শরীরে ধারণ করাকে এমবডি বলি। যেমন যখনই আমরা বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধুর ছবিটা মাথায় বসে না? হি এমবডিস দ্য ফ্রিডম অফ বাংলাদেশ। নেলসন ম্যান্ডেলা এমবডিস, তিনি ধারণ করেন ন্যায়ের জন্য সারা পৃথিবী জুড়ে যতখানি সংগ্রাম হচ্ছে সবগুলাকে। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 বছর তিনি কারাগারে ছিলেন। এই হোয়াইট মাইনরিটি রোল, মাইনরিটি মানে কি? সংখ্যালঘু। শ্বেতাঙ্গরা পরিমাণে কম হলেও তারাই কিন্তু ক্ষমতা ধারণ করে রেখেছিল। এটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানালেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। রিজলভ মানে কি? সংকল্প, যে তিনি কখনো এই সংকল্প হারাননি যে তার মানুষের জন্য ফাইট দেওয়ার ক্ষেত্রে। He was determined to bring down apartheid while avoiding a civil war. অর্থাৎ যুদ্ধ করে তো করাই যায়, কিন্তু তাহলে তো মানুষ মারা যাবে, সাধারণ মানুষ কষ্ট পাবে, তাই না? যে অনেক সময় দেখেন হরতাল দিয়ে বাস পুড়িয়ে দিচ্ছে, এটা করছে, মানুষ কষ্ট পায়, সেটা এড়িয়ে যেতে হবে। কিন্তু ঠিকই তিনি সংকল্প ছিলেন যে আমরা বর্ণবৈষম্য দূর করব। His prestige and charisma helped him win the support of the world. তার ভিতরে এমন একটা সম্মান বোধ ছিল, হ্যাঁ, তার কথাবার্তা এমন একটা চমৎকার ব্যাপার ছিল, কারিজমা ছিল, যে আসলে সারা পৃথিবী তিনি মন জিতে নিতে পেরেছিলেন। তিনি কি বললেন? I hate race discrimination most intensely and in all its manifestations. যত রকম বৈষম্য আছে খুব তীব্রভাবে ঘৃণা করি, অপছন্দ করি। ম্যানিফেস্ট মানে কি বলতো? প্রকাশ পাওয়া, হ্যাঁ, যে যতভাবে সেটা প্রকাশ পাক আমি কিন্তু খুব অপছন্দ করি। তারপর তিনি বললেন, I have fought it all during my life. আমি সারা জীবন এগুলোর বিরুদ্ধে ফাইট করেছি, তাই না? And will do so until the end of my days. Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. তিনি যখন প্রেসিডেন্ট হলেন 1994 সালে, তখন তিনি ভাষণে এই কথাগুলো বলেছিলেন। The time for the healing of the wounds have come. The moment to bridge the chasms that divide us has come. Chasm মানে কি জানো? দেখবে যে মাটি মাঝখানে ফেটে থাকে না, একটা ফাটল ধরে যাওয়া, সেটা chasm বলি আমরা। আমাদেরকে বিভেদ তৈরি করে রেখেছিল, সেটা আমরা দূর করে দিব, সেই সময়টা আজকে এসেছে। We have at last achieved our political emancipation. এটা দেখেছিলাম, emancipation মানে কি? মুক্তি পাওয়া, তাই না? In 1993, Mandela was awarded the Nobel Peace Prize. তিনি 1993 সালে নোবেল পুরস্কার পেলেন। With, একা পাননি কিন্তু, শেয়ার করেছিলেন কার সাথে? F.W.D. Clark, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. খেয়াল করে দেখবে, একা একা কিন্তু হয় না। যারা খারাপ ছিল, শাসক ছিল, তাদের মধ্যেও ভালো ছিল কেউ। সেরকমই একজন W.D. ক্লার্ক, তিনি নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন এবং এই বৈষম্য দূর করার জন্য আলোচনা করেছিলেন, তাকেও নোবেল প্রাইজ দেওয়া হলো। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. আমরা কিন্তু জানি অপারেশন, রিপ্রেশন, সাপ্রেশন সবগুলো মানে কি? দমন করে রাখা। প্রমিনেন্ট, এটার সাথে সুন্দর একটা শব্দ হলো এমিনেন্ট। দুইটার মানে হলো মুখ্য, হ্যাঁ, একদম ফ্রন্ট লাইনে যারা চমৎকার একটা ভূমিকা পালন করেছিলেন। অ্যাডভোকেট মানে কি? প্রতিনিধি, মুখপাত্র, অর্থাৎ মানুষের সম্মান বিভিন্ন প্রতিকূলতার সময়, হোক সেটা রাজনৈতিকভাবে দমন নিপীড়ন, হোক সেটা এইডস এর মতো মরণব্যাধি কোনো একটা অসুখ,
সবকিছুর ক্ষেত্রে তিনি একটা ভূমিকা পালন করেছিলেন। He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I'll call you." Adore, বাংলায় বলি আদর, ইংরেজিতে adore, মানে কাছাকাছি না শব্দগুলা? হ্যাঁ, তিনি 2004 সালে 86তম জন্মদিনে বললেন যে আমি আর পাবলিক ফিগার মানে এভাবে থাকবো না, আমার মতো আমি আমার জীবনটা কাটাবো। তিনি বলে গেলেন তার ভালোবাসার মানুষদেরকে, তোমরা আমাকে ডাকতে হবে না, আমিই তোমাদেরকে ডাকবো। But he remained one of the world's most revered public figures. রিভিয়ার মানে কি ভক্তি করা, সম্মান করা, শ্রদ্ধার পাত্র রয়ে গেলেন। Combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. Combine মানে কি যুক্ত করা, কি ছিল? যে একটা খ্যাতির দ্যুতি, স্পার্কল, ঝলমল করে উঠে, সাথে ওয়েভার মানে কি দোদুল্যমান, একবার এদিকে দুলছে। আনওয়েভারে মানে কোনো দুলবে না, একদম সোজা শক্ত। যে স্বাধীনতা, সম্মান, মানুষের অধিকারের ক্ষেত্রে তিনি একটা শক্ত ভূমিকা রেখেছিলেন সব সময় জীবনের শেষ দিন পর্যন্ত। He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked, epicenter মানে কি? ভূমিকম্পের কেন্দ্র থাকে না, সেটাকে এপিসেন্টার বলি। তিনি কিন্তু আপনি যে দেশে থাকুন না কেন একদম যেন পৃথিবীর মধ্যভাগে, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি যেন একদম মাঝখানে ছিলেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. অর্থাৎ তুমি যদি বঙ্গবন্ধুর জীবনীটা পড়ে দেখো, 1920 থেকে 1975, 55 বছরের জীবন, তার মধ্যে 14 বছরের বেশি সময় তিনি কিন্তু জেলে কাটিয়েছিলেন। ঠিক একইভাবে নেলসন ম্যান্ডেলা, আমরা পড়লাম তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, অনেক অধিকার পালন করেছিলেন। 23-24 বছর কিন্তু রোবেন দ্বীপে নির্বাসিত ছিলেন। এতগুলো বছর তিনি আটকা ছিলেন। একটাবার যদি বলতেন আমি তোমাদের দাবি মেনে নিচ্ছি, আমাকে ভালো থাকতে দাও, তিনি মুক্তি পেতেন। তিনি মানেননি। তিনি তার দাবি আদায়ে একদম অটল ছিলেন। হ্যাঁ, এটাই তাকে পৃথিবীর সবচেয়ে সেলিব্রেট মানে কি উদযাপন করার মতো, তার কাজটা অনেক ভালো লাগার মতো একজন রাজনৈতিক বন্দী ছিলেন। মিথিক মানে কি বলতো? কল্পনার মতো। স্ট্যাচার মানে হচ্ছে একটা ফিগার, যে তিনি কেমন দেখতে, তিনি অনেক লম্বা নাকি অনেক খাটো, আমরা কল্পনা করি না, এটা বলতে পারি মিথিক স্ট্যাচার। এবং সারা পৃথিবীর, তার দেশ থেকে অনেক দূরে যে কোনো দেশে যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে তাদের জন্য তিনি একটা অনুপ্রেরণা ছিলেন। Charged with capital offenses in the 1963 Rivonia trial, his statement from the dock was a political testimony. অর্থাৎ তাকে তো ওই যে ক্ষমতাবান যারা ছিল আর কি, শ্বেতাঙ্গ শাসকরা, তারা তাকে ট্রায়াল, বিচারে নিয়ে গেল, তখন তিনি সাক্ষ্য দিলেন। During my lifetime, I have dedicated myself to the struggle of the African people. আমি আমার সারা জীবন আফ্রিকার মানুষের অধিকার আদায়ে উৎসর্গ করেছি নিজেকে। I have fought against white domination and I have fought against black domination. আমি কারো আধিপত্য চাই না, সেটা সাদাদের হোক কালোদের হোক, আমি মানুষের অধিকার চাই। দেখতে পাচ্ছি সবাই তাকে কত ভালোবাসে এখনো, সেখানে কিন্তু সাদা কালো সবাই আছে। I have cherished, খুব আশা পোষণ করি, আমি খুব ইচ্ছা রাখি, the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. আমি এমন একটা সমাজের স্বপ্ন দেখি যেখানে সবাই মিলেমিশে একসাথে থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, শান্তিপূর্ণভাবে থাকবে, সবাই সমান সুযোগ পাবে। It is an ideal I hope to live for and to achieve. এই আদর্শের জন্য আমি বেঁচে থাকি এবং স্বপ্ন দেখি অর্জন করতে চাই। But if needs be, it is an ideal for which I am prepared to die. প্রয়োজনে আমি এই আদর্শের জন্য প্রাণও দিতে রাজি। Friends adored Mandela and fondly called him Madiba, the clan name by which he was known. People lauded his humanity, kindness and dignity. দুটো ইম্পর্টেন্ট শব্দ, ফন্ডলি। ফন্ড মানে অনুরক্ত, পছন্দ করা, ভালোবাসা। আর লর্ড থেকে আমরা বলতে পারি অ্যাপ্লড, আবার বলতে পারি লর্ডেটরি। সবগুলো একই অর্থ দেয়, যে খুব প্রশংসা করার মতো, খুব চমৎকার কিছু, হাততালি দেওয়ার মতো। ওয়ান্স এগেন আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি, সবগুলোই প্যাসেজ পড়ার সময় শুনেছি, তোমরা একটু দেখে নাও। I would highly request all of you to take screenshots of it. এটা অনেক কাজে আসবে।
কারণ শব্দগুলো পরে মাথায় থাকবে না, স্ক্রিনশট নিয়ে রাখলে পরে কিন্তু হেল্প করবে। আরো দেখি, আশা করি সবগুলি আমরা দেখেছি। স্ক্রিনশট নিয়ে ফেলো। আরো একটা দেখি, স্পার্কল মানে ওই যে দ্যুতি, ঝলমল করে উঠা, তাই না, যে আকাশে তারা যেরকম ঝলমল করে। ওয়ান্স এগেন চলো আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করি, পরীক্ষা আসবে প্রায়, তাই না? চলো দেখি। আচ্ছা, শ্যাকল মানে কি? সিক অসুস্থ, এনকারেজ উৎসাহিত করা, এনসার্কল মানে সার্কেল করা, রেস্ট্রেইনস মানে বাধা, এটাই মনে হচ্ছে, তাই না? অ্যাপার্থাইড বলতে কি বোঝায়? অবশ্যই ডিসক্রিমিনেশন, বৈষম্য, পারলাম। ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট অ্যাডভোকেট, তিনি প্রথম কি বলেছিলেন বলতো? তিনি বলেছিলেন যে আমরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কিন্তু শান্তিপূর্ণভাবে, আমরা সিভিল ওয়ার বা যুদ্ধে জড়াবো না, আনআর্ম রেজিস্ট্যান্স, তাই না? কত বছর তিনি জেলে ছিলেন বলতো? ফর 30 ইয়ার্স, কতগুলো বছর ছিলেন। উই হ্যাভ অ্যাচিভ পলিটিক্যাল ইমানসিপেশন, তিনি কখন এই কথাটা মানে দিয়েছিলেন বলতো? হিন্টেড পলিটিক্যাল ফ্রিডম অফ অল পার্টিস, জাতি গোত্র বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে হয়ে আমরা স্বাধীনতা অর্জন করব, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি এটা। নেলসন ম্যান্ডেলাকে কি সারা পৃথিবীর সমর্থন জোগাতে সাহায্য করেছিল? ওই যে তার প্রেস্টিজ এন্ড কারিজমা, স্পার্কলিং পার্সোনালিটি, হিজ প্রেস্টিজ এন্ড কারিজমা। ম্যান্ডেলার সময় কোন কথাটা সত্যি নয়? সবই তো সত্যি। আচ্ছা, হি ওয়াজ দ্য অনলি পার্সন, তিনি তো একা নোবেল প্রাইজ পান নাই, FW ক্লার্ক সেও পেয়েছিল, তাহলে এটা ভুল। হুইচ কান্ট্রি ডাজ নেলসন ম্যান্ডেলা বিলং টু, কোন দেশের তিনি? সাউথ আফ্রিকা, বিষয়ে বাদ পড়ে গেল বেচারা। নেলসন ম্যান্ডেলা কি অপছন্দ করতেন বলতো? সবচেয়ে বেশি, এগুলো সবই তো খারাপ, সবচেয়ে বেশি অপছন্দ করতেন রেস ডিসক্রিমিনেশন। এটা মাথায় রাখবে, জেএমসিকিউতে এটাও কারেক্ট হয়, এটাও কারেক্ট হয়, এটাও কারেক্ট, কোনটা দিব? যেটা সবচেয়ে বেশি প্রপার অ্যান্সার। যেমন ধরো আমরা বলি না যে কালো, সেটা কেমন কালো? কুচকুচে কালো, মিশমিশে কালো, ঘুটঘুটে কালো, সেটা বুঝতে হবে। কেমন? যেখানে অবশ্যই সবগুলোই নেগেটিভ, তার ভিতরে জাতিগত বৈষম্য তার কাছে সবচেয়ে অপছন্দের ছিল, তাহলে এটাই অ্যান্সার। নেলসন ম্যান্ডেলা কেমন সাউথ আফ্রিকা চেয়েছিলেন? অবশ্যই সবগুলোই তো হতে পারে, কিন্তু এইটা সবচেয়ে বেশি মানানসই, তাই না, যে বর্ণ বৈষম্যের শিকল থেকে মুক্ত। তারপর দ্য ডিটারমিনেশন, নেলসন ম্যান্ডেলা কি ছিল? যে বর্ণ বৈষম্য দূর করে দিবেন যুদ্ধে জড়ানো ছাড়া। নেলসন ম্যান্ডেলা পৃথিবীর সমর্থন পেয়েছিলেন কিভাবে? আমরা জানি ওই যে তার কারিজমার প্রেস্টিজের মাধ্যমে, পেরে গেলাম। নেলসন ম্যান্ডেলা যুদ্ধ করেছিলেন তার শুরুর দিকে, কম বয়সে না, সারা জীবন জুড়ে যুদ্ধ করেছিলেন। আর তিনি প্রথমবারের মতো সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হলেন 1994 সালে। আচ্ছা, তিনি কার সাথে পেয়েছিলেন নোবেল? FW ক্লার্কের সাথে পেয়েছিলেন। নোবেল প্রাইজ কবে পেয়েছিলেন? 1993 সালে। তার পলিটিক্যাল লাইফ কি করেছিলেন? ছেড়ে দিয়েছিলেন কবে? 85তম জন্মদিন তারপরে, তাই না? আর নোবেল প্রাইজ পাওয়ার আগে কয় বছর আগে থেকে মুক্ত করেছিল FW ক্লার্ক? 3 বছর আগে, 3 years earlier। ম্যান্ডেলা কি সবচেয়ে অপছন্দ করতেন? রেশিয়াল ডিসক্রিমিনেশন, পড়েছি। মাদিবা বলতো কারা? ক্ল্যান নেম, খেয়াল করে দেখবে আমরা পড়ি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের ছিলেন, সো গোত্র মানে হলো ক্ল্যান। হ্যাঁ, সো এটা হচ্ছে ক্ল্যান। আচ্ছা, ম্যান্ডেলা কে ছিলেন? তার আদর্শ কি ছিল? ওয়ান্স এগেন এগুলা ব্যাখ্যা করে আসলে পড়ে শোনানোর তেমন কিছু নেই, আমরা বুঝে গেছি যে প্রশ্নোত্তর কিভাবে লিখবো। আমরা প্রশ্নের অর্ধেক কপি করতে পারি, লিখলাম, তারপর উত্তরটা প্যাসেজে আমরা পেয়ে যাব, সেখানে আমরা বাকিটা লিখে দিব। তোমার মতো করে নিজেও লিখতে পারো সামঞ্জস্যপূর্ণভাবে। সো আমরা উত্তরটা দেখি, তোমরা দেখতে থাকো, এখানে ব্যাখ্যা করে বোঝানোর কিছুই নেই। দেখা হলে তারপর আমরা কিন্তু সামনে যাব। ওকে, দেখি, তারপর আরো দেখতে থাকি। আশা করি সবাই দেখেছি। চলো এবার আমিও কিছু চেষ্টা করি সলভ করার।
What special resolve helped Mandela fight for his people's freedom? কি তাকে উদ্বুদ্ধ করেছিল? মূলত কি বলা যেতে পারে বলতো? তিনি চেয়েছিলেন to bring down apartheid while avoiding a civil war. সংঘাত হানাহানি যেন না হয়। এবং তাকে সাহায্য করেছিল কি? তার prestige and charisma to earn the support of the world. তাই না? এর মাধ্যমে তিনি সমর্থন পেয়েছিলেন। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা কার সাথে নোবেল প্রাইজ শেয়ার করেছেন, তার স্পেশালিটি কি ছিল? আমরা জানি he won the Nobel Peace Prize with F.W.D. Clark, was a white leader, right? White African leader who had freed Mandela from prison 3 years earlier and helped with the negotiation for bringing down the apartheid. তাই না? দেখতে পেলাম নেলসন ম্যান্ডেলা কি পার্সনিফাই করেছেন, তার ব্যক্তিত্বে কি প্রকাশ পেয়েছে, কেন তাকে জেলে আবদ্ধ করা হয়েছিল বলো। আমরা বলতে পারি তিনি বিশাল ব্যক্তিত্ব ছিলেন, a towering figure of 20th century, পুরো শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিলেন নেলসন ম্যান্ডেলা আমরা বলতে পারি। এবং তিনি কি দেখিয়েছিলেন যে এতগুলো বছর জেলে কাটালেন, তার পেশেন্স, উইজডম ক্যান উইন এভরিথিং, তাই না? আমরা বলতে পারি যে ডিসক্রিমিনেশন, তারপর এরকম আরো বিভেদ, বিগট্রি, তারপর ডিসপ্যারিটি, ইউ ক্যান ওভারকাম দ্যাট, ঠিক কিনা? আমরা বলতে পারি যে ইউ হ্যাভ টু কন্টিনিউ ফাইট ফর পিস অ্যান্ড জাস্টিস। মূলত এগুলাই কিন্তু আছে। চলো আমরা দেখে ফেলি সুন্দর করে। এটা লেখা আছে, দেখে ফেললাম, গুড। ডোন্ট কল মি, আইল কল ইউ, বলো তো কে বলেছিলেন? তিনি বলতে চেয়েছিলেন যে এত বছর বয়সে এসে তার কিন্তু দরকার নাই স্ট্রাগলটা করার, এখন দেশের মানুষ মুক্ত হয়েছে, so he is no longer needed for the political struggle. But you know what, যে কখনো যদি প্রয়োজন পড়ে তিনি অবশ্যই মানুষকে ডাকবেন, যে হয়তো কখনো জেগে ওঠার প্রয়োজন হবে। অর্থাৎ তিনিই তো মানুষকে সারা জীবন বলেছেন একতাবদ্ধ হতে, বাট এখন আর দরকার নেই, দেশ এখন স্বাধীন। বাট যদি আবার প্রয়োজন পড়ে, হ্যাঁ, যে যদি আবার বলে যে আবার একতাবদ্ধ হতে হবে, তখন কিন্তু তিনি নিজে থেকেই ডাকবেন, তাই না? সেই কথাটাই বললো, ইফ নেসেসারি হি উড কল দ্য পিপল টু রাইজ টু দ্য অকেশন। আচ্ছা, মানুষ কিভাবে মনে রাখে তাকে? আমরা জানি মানুষের অধিকার অনেক কিছুর জন্য মনে রাখে, ঠিক আছে? এটা ওয়ান্স এগেন প্যাসেজে সুন্দর করে দেওয়া ছিল, পড়ে শোনানোর তেমন কিছুই নাই, সো তোমরা দেখে নাও, সুন্দর করে এখানে দেওয়া আছে, দেখেছি? আশা করি সবাই দেখেছি। ভেরি গুড। ম্যান্ডেলা কেন কখনো হারান নাই বলতো? কেন হারান নাই? এর মূল কারণ বলা যেতে পারে, he firmly believed that all men are equal irrespective of their creed, caste and religion and race. এই বিশ্বাসটাই তাকে সবসময় সাহস দিয়ে গেছিল, ঠিক কিনা? যে সবাই সমান অধিকার পাবে, কোনো কোনো বিভেদ থাকবে না। আচ্ছা, his prestige and charisma helped him win the support of the world. What does it mean? Write in brief. কি বোঝানো হয়েছে? আমরা জানি যে he wanted to bring down apartheid without engaging in civil war, তাই না? শান্তিপূর্ণভাবে কিভাবে সুন্দর আন্দোলন করা যায় তিনি শিখিয়েছিলেন। Not only that, he also sacrificed a lot. He was in prison for many years and he never gave up. মূলত এই ব্যাপারগুলোর জন্যই তাকে ভালোবাসা হয়। দেখে নিন সুন্দর করে উত্তরটা। আশা করি সবাই দেখেছি। ঠিক আছে, এবার আমাদের বলছে খুব সম্ভবত কি করতে হবে বলতো? ফ্লোচার্ট। সো তাহলে তোমরা এটা একটু দেখো, তারপর আমরা ফ্লোচার্টে চলে যাব। ওয়ান্স এগেন আমরা খেয়াল রাখবো, ওই যে বললাম যে হোয়াট, ওয়েন, এই ব্যাপারগুলো ঠিকঠাক আছে কিনা। পড়েছি সবাই? ঠিক আছে, এবার আমরা দেখি তাহলে। আচ্ছা, এটাও একটু পড়ে ফেলি। ওকে, এইবার তাহলে আমরা যাই
চলো দেখি। নেলসন ম্যান্ডেলা স্ট্রাগল ফর, কিসের জন্য তিনি সংগ্রামটা করলেন বলো তো? আমরা বলতে পারি মুক্তি ইংরেজি কি? ফ্রিডম, লিবার্টি না, ইম্যানসিপেশন। সুন্দর একটা শব্দ ছিল না? হি স্ট্রাগল ফর হিজ পিপলস ইম্যানসিপেশন। কোথায় বলো তো? বলা যেতে পারে যে কখন কিংবা কোথায়? তার জীবনকালে, সারা জীবন ধরে, ডিউরিং হিজ লাইফ টাইম, ম্যান্ডেলা এম্বডিড দ্য স্ট্রাগল ফর কি? তিনি কিসের স্ট্রাগলের কথা বলেছিলেন? বলা যেতে পারে সারা পৃথিবী জুড়ে ন্যায়ের জন্য সংগ্রাম, জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপর আমরা এরপরে কি বলতে পারি? ড্যাশ ফট এগেনস্ট কে? নেলসন ম্যান্ডেলা ফট এগেনস্ট কিসের বলা যেতে পারে? হোয়াইট মাইনরিটি রুল, অ্যাপারথাইড, যেটা ভাল লাগে তুমি সেটাই বলতে পারো, এখানে সমস্যা নাই। ম্যান্ডেলা ফার্মলি ওয়ান্টেড টু ব্রিং ডাউন ড্যাশ, তিনি কি নামিয়ে, এই যে এখানে অ্যাপারথাইড দিয়ে দিলাম, তাহলে হোয়াইট মাইনরিটি রুল, এখানে অ্যাপারথাইড ইউজ করে ফেললাম। তারপর 7 নাম্বার, ম্যান্ডেলা কি করেছিলেন? রেস ডিসক্রিমিনেশন, ঘৃণা করতেন। হি হেটেড, ম্যান্ডেলা হেটেড রেস ডিসক্রিমিনেশন। 8 নম্বর, ম্যান্ডেলা ড্যাশ প্রেসিডেন্ট, কি বলা যেতে পারে? তিনি সাউথ আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন, তাই না? কখন হয়েছিলেন? এই যে ওয়ার, কখন? in 1994। ড্যাশ ফ্রিড ম্যান্ডেলা, কে মুক্ত করেছিল? আমরা জানি FW ডি ক্লার্ক। চলো আমরা দেখে ফেলি উত্তরগুলো। সবই পারলাম তাহলে? ভেরি গুড। এই যে দেখতে হবে কিন্তু হু, ইভেন্ট, হোয়াট, ওয়ার, খেয়াল রাখতে হবে, কেমন? ওকে, তাহলে আবার আমরা ফ্লো চার্ট করব। কি করতে হবে আমাদের ফ্লো চার্টে বলো তো? পয়েন্টগুলো লিখতে হবে। কিসের পয়েন্ট লিখতে হবে? দ্য কজেস অফ সাকসেস, কি কি কারণে তিনি সফল ছিলেন? বলতে পারো কি কি কারণে সফল ছিলেন? প্রথমে লেখা আছে ফার্ম ডিটারমিনেশন, খুব তার উদ্যোগ ছিল। তারপর আরো একটা ব্যাপার ছিল, তিনি কিন্তু যুদ্ধ এড়াতে চেয়েছিলেন, অ্যাভয়েডেন্স অফ সিভিল ওয়ার, এটা বলতে পারি। তারপর কি বলা যেতে পারে বলো তো? তিনি চেয়েছিলেন যে এমন একটা সমাজ হবে যেখানে গণতন্ত্র থাকবে, মানুষ মুক্ত হবে, ড্রিম অফ এ ডেমোক্রেটিক এন্ড ফ্রি সোসাইটি। এখন তিনি এটা কিভাবে করলেন বলো তো? তার অনেক গুণাবলী ছিল। ওই যে প্রেস্টিজ এন্ড কারিজমা helped him win the support of the world, so prestige and charisma, এইটা মানে কি পেলেন? সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড পেলেন, ঠিক কিনা? এখন এই যে সাপোর্টটা পেলেন, সারা পৃথিবী তাকে কিভাবে চিনে, কিভাবে মনে রাখে? অ্যাডভোকেসি ফর হিউম্যান রাইটস, তাই না? তাহলে দেখো, এটা তুমি এই পয়েন্ট না বলে অন্য পয়েন্টে বলতে পারো, কোনো সমস্যা নাই। আর মোরালেস আমরা বুঝে গেলাম যে এই পয়েন্টগুলাই তাকে সফলের পিছনে সহায়তা করেছে। খুবই সিম্পল কিন্তু, তাই না? তেমন কঠিন কিছু না। তাহলে দেখি আর কি আছে সামনে। সামারি আছে, সামারি একটু দেখে নিই আমরা তো পড়েছি এটা, তারপর আরেকবার ছোট্ট করে পড়ি, তারপর আমরা সামারিটা কিভাবে লিখবো সেটা দেখে নিব। ভেরি গুড, আশা করি সবাই পড়েছি। এইবার তাহলে আমরা সামারাইজটা করে ফেলি। ওয়ান্স সেকেন্ড আমরা কি মনে রাখবো? দিস প্যাসেজ টক্স অ্যাবাউট এই সেই না, সরাসরি মূল কথায়। মূল কথা কি? একজন ব্যক্তিত্ব যদি হয়, আগেটা ছিল 7ই মার্চের ভাষণ, এটা একটা ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে একটু সহজ সামারি লেখা। আমরা শুরু করতে পারি যে তিনি কিসের জন্য বিখ্যাত? নেলসন ম্যান্ডেলা সাকসিডেড ইন ডিসম্যান্টলিং, মানে ধসিয়ে দেয়, শেষ করে দেয় অ্যাপার্থাইড ফ্রম সাউথ আফ্রিকা। কিভাবে করেছিলেন তিনি? While in prison, he led his countrymen to the struggle against white minority rule in a peaceful way. এবং এই যে মানুষকে উদ্বুদ্ধ করলেন, কি কি গুণ ছিল তার মধ্যে যে জন্য উদ্বুদ্ধ করতে পারলেন? By dint of, এটা মানে হবে কিসের মাধ্যমে? By dint of his prestige and charisma, he became an icon of peace and democracy across the world. এই যে এত ভালো কাজ করলেন তিনি, ফলে তিনি কি পেলেন? নোবেল প্রাইজ পেলেন। Nobel Peace, the Nobel laureate shared the prize with his white counterpart in 1993. তারপর আমরা শেষটা বলবো যে শেষে কি হলো? He retired from politics. He formally retired from politics in 2004, but remained as a symbol of democracy. তাহলে দেখো, সুন্দর কিন্তু ফ্লোটা। শুরুতে ব্যক্তির নামটা বলে দিলাম, কেন তিনি বিখ্যাত ছিলেন,
কি করেছিলেন সেটা বললাম, কিভাবে করেছিলেন সেটাও বললাম, তারপর সেটা ফলাফল যে দেশ স্বাধীন হলো, বৈষম্য দূর হলো, তিনি নোবেল প্রাইজ পেলেন, একদম লাস্টে তার কি হলো শেষে, তিনি চলে গেলেন লোকচক্ষুর অন্তরালে, কিন্তু সবার মনে এখনো কিন্তু অনেক শ্রদ্ধার এবং সম্মানের পাত্র হিসেবে রয়ে গেছেন। ঠিক আছে, এইবার তাহলে আমরা দুজন বিশাল ব্যক্তিত্ব তাদের গল্পগুলো পড়ে ফেললাম, ঠিক কিনা? যে নেলসন ম্যান্ডেলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেগুলো পড়তে খুব ভাল লাগে যে আচ্ছা ওনারা পেরেছিলেন এত বড় একটা পরিবর্তন আনতে। আমরা তো ভাবি যে কত কিছু করব, আমরা অনেক কিছু সুন্দর হবে, একটা সুন্দর সিস্টেম আসবে, বৈষম্য থাকবে না, সবার অধিকার থাকবে, আর সবকিছু কিন্তু চাইলেই পূরণ করা সম্ভব হয় না। কারণ খেয়াল করে দেখো যে ওনাদের ক্ষেত্রে শুধু ওনারা যে নেতৃত্ব দিয়েছেন, সংগ্রাম করেছেন তা না, ওনাদের পিছনে লক্ষ লক্ষ মানুষই কিন্তু সমর্থন করেছে। একা একা কিছুই হয় না, সবার সমর্থনই সম্ভব হয়। So, আমরা এখানে শিখলাম এই ব্যাপারটা যে পড়াশোনার ক্ষেত্রেও খেয়াল করে দেখবে যে তুমি যদি ভাবো আমি একাই পড়বো, তাহলে না সমস্যা। জ্ঞান এমন একটা জিনিস, যত শেয়ার করবে ততই সেটার মূল্যটা বৃদ্ধি পাবে। তুমি যখন কাউকে শেখাবে, আইনস্টাইন এটা বলেছেন, তুমি একটা কিছু সত্যিকার অর্থে তখনই শিখতে পারবে যখন তুমি সেটা কাউকে শেখাতে যাবে। শেখাতে গেলে না অনেক কিছু জানা থাকা লাগে, অনেক জ্ঞান লাগে, সেটা সবার মাঝে থাকে না, তাই না? সুতরাং তুমি যদি অন্যদেরকে শেখাতে পারো তখনই বুঝতে হবে যে তুমি নিজেও সেটা শিখতে পেরেছো। কেমন? আর এই যে আমরা ওনাদের গল্প পড়লাম যে সবাই মিলে কাজ করা, এক্স্যাক্টলি তুমি যদি শিখর একটা ক্লাস করো, এটা মনে করবে না যে আমি একদম লুকিয়ে লুকিয়ে কাউকে বলবো না, আমি যেখানে ক্লাস করি তুমি সবাইকে বলবে, সবাইকে জানাবে যে এখানে একটা চমৎকার ক্লাস হয়। তাহলে কি হবে জানো? দেখবে সবাই মিলেই কিন্তু তুমি তোমার বন্ধুরা যখন একসাথে ক্লাস করবে সেটা অনেক বেশি কাজে আসবে। সেগুলো কখনো লুকিয়ে রাখার বিষয় না, সবার সাথে শেয়ার করার বিষয়। তাতে কম্পিটিশন বাড়ে না, বরং তুমি তোমার লেভেলটা আরো উন্নত করতে পারো। এখন তুমি ভাবছো যে আমি যে স্কুলে বা কলেজে বা যেখানেই পড়ি, অন্যরা যদি এখানে ক্লাস করে তাহলে তো তারা আমার থেকে এগিয়ে যাবে। তুমি ওদের সাথে কেন ভাববা? তুমি বোর্ড এক্সামে যাবা, সারা বাংলাদেশের সবার সাথে তোমার কম্পিট করতে হবে। হু কেয়ারস তোমার স্কুলে বা কলেজের অমুক তমুক তোমার থেকে বেশি মার্ক পেলো, কিচ্ছু যায় আসে না। তোমার একটা এ প্লাস নিয়ে আসতে হবে। সো তোমার কিন্তু অন্যদের সাথে কম্পিটিশন, নিজের সাথে নিজের কম্পিটিশন। তাহলে নিজের লেভেলটা তখন ইমপ্রুভ করতে পারবে যখন তুমি সবার সাথে শেয়ার করছো এবং একসাথে আগাচ্ছ। মনে রাখবে, লাইফ ইজ নট আ কম্পিটিশন উইথ আদার পিপল, ইটস অনলি কম্পিটিশন উইথ ইউর সেলফ। নিজে ভালো করতে হবে। কেমন? ঠিক আছে, তাহলে আমরা তো বুঝলাম দলগত সাফল্য, যে একসাথে কাজ করলে কিভাবে তোমার উপকারে আসবে। এবার একটা ব্যক্তিগত সাফল্যের কথা শুনি, যে পুরো জাতিকে উদ্ধার করে ফেললেন, দেশকে স্বাধীন করলেন, বৈষম্য দূর করে, সেটা না। নিজে জীবনটা কিভাবে সুন্দর করা যায় সেইটা সম্পর্কে চলো আমরা এবার শুনবো এমন কিছু গল্প, যেটা হচ্ছে নারী মুক্তি, নারী স্বাধীনতা, যে মেয়েরাও পারে। এটা আমরা জানি মেয়েরা পারে, মেয়েরা ছেলেদের থেকেও ভালো করে কিন্তু পড়াশোনায়, কারণ ছেলেরা ফাঁকিবাজ বেশি, মেয়েরা একটু সিরিয়াস হয় সাধারণত পড়াশোনায়, তাই না? সেটি আমরা দেখবো যে কিভাবে মেয়েরাও পারে সুন্দর করে একদম আমরা বিভিন্ন স্বপ্ন হবে আকাশ ছোঁয়া, সত্যি কিভাবে আকাশ ছুঁতে পারে সেই গল্পটাই আমরা দেখতে যাব। সো চলো তাহলে দেখি। টু উইমেন, দুইজন মানুষ আছেন এখানে, দুইটা দেশে, তাদের গল্পগুলো দেখবো সামনে। প্রথমে দেখছি ভ্যালেন্টিনা তেরেশকোভা, রাশিয়ার একজন নারী ছিলেন তিনি। was born in a village in central Russia on 6 March 1937. মানে কোনো মহান কোনো জায়গায় খুব শিক্ষিত পরিবারের না, একদম অজপাড়াগায়। কেমন অজপাড়াগায়, কেমন পরিবার? Her father was a tractor driver. মানে কি, ওই যে লাঙল ঠেলে যেরকম, তাই না, ওইরকম যে ট্রাক্টর চালায়, এরকম একটা লোক ছিল। Her mother worked in a textile plant. গার্মেন্টসের কর্মী বলে যে সেরকম একটা ছিলেন তার মা। তার মানে বাবা মা কেউই কিন্তু আর্থিকভাবে সঙ্গতিপূর্ণ ছিলেন না, অনেক অভাব, দারিদ্র, অশিক্ষা, এরকম একটা পরিবারে গ্রামের ভিতরে জন্ম। তাহলে তিনি কিভাবে এই অবস্থায় আকাশ ছাড়িয়ে মহাকাশে পৌঁছালেন, চলো সেই গল্পটা শুনি। At the age of 8, she began her schooling but did not enjoy it much. 8 বছর বয়সে, তোমরা অনেকে হয়তো 4-5 বছর বয়সেই ছোট ছোট পড়াশোনা কিন্তু শুরু করে দিই। 8 বছর বয়সে তিনি স্কুলে গেলেন, কিন্তু ভাল লাগে নাই তার। She left the school within a few years, কয়েক বছরের মধ্যে ছেড়ে দিলেন। Afterwards, she completed her education through distance learning. এই যে তোমরা ক্লাসটা এখানে দেখছো, তোমরা কি আমার সামনে আছো?
সামনে থাকলে অনেক ভাল লাগতো, সামনাসামনি মানুষকে দেখলে ভাল লাগে, কিন্তু কেউ তো নাই। তোমরা হয়তো একটি স্ক্রিনের মাধ্যমে আমাকে দেখছো, দূর থেকে দেখছো। ডিস্টেন্স লার্নিং মানে স্কুলে না গিয়েও, ফিজিক্যালি প্রেজেন্ট না থেকেও দূর থেকে শিখতে পারা। তাহলে এরপর কি হলো চলো দেখি। She became interested in parachuting. বানানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভুল করলে চলবে না। ওই যে প্যারাশুট, নারকেল তেল, খেয়াল রাখবে বানানটা কিভাবে করে। From a young age, তার খুব আগ্রহ ছিল, and trained in skydiving at the local aero club, making her first jump at the age 22 on 21st March 1959. তাহলে দেখো, ওই কত বছর আগের কথা, আজ থেকে 80 বছর আগে, তখনও কিন্তু যে প্যারাশুট নিয়ে জাম্প করা, এরো ক্লাব, যে উড্ডয়ন, আকাশে উড়ে বেড়াবো, এগুলো নিয়ে কাজ করা হতো, এবং তিনি সেখানে খুব আগ্রহী ছিলেন। স্কাই ডাইভিং বা বাঞ্জি জাম্পিং, এটা দেখবা যে তোমরা বড় হলে বেড়াতে গেলে এগুলো করবা। বাঞ্জি জাম্পিং মানে কি, সম্ভবত যে পায়ে একটা রশি বাঁধে তারপর পাহাড়ের চূড়া থেকে লাফ দেয়। স্কাই ডাইভিং আরো ভয়ঙ্কর, চলন্ত প্লেন থেকে লাফ দেয় প্যারাশুট নিয়ে। হ্যাঁ, মানে মনে হয় যেন জানটা একদম বন্ধ হয়ে যাবে এরকম। তোমরা যারা ফ্যান্টাসি কিংডম বা এগুলো রোলার কোস্টারে গেছো দেখবে যে হু করে শাই করে যখন নামে, কেমন লাগে না বুকের ভিতরে। আর তুমি পুরোপুরি আকাশ থেকে লাফ দিচ্ছ, এটা তো অনেক মানে রোমাঞ্চকর অনুভূতি। তার এটা খুব ভালো লাগতো। At that time, she was employed as a textile worker in a local factory. ওই যে তার মা ছিল টেক্সটাইল ওয়ার্কার, তিনিও সেরকমই ছিলেন, কাজ করতেন একটা তার গ্রামে ওইখানে কোনো একটা ফ্যাক্টরিতে। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. এই শব্দটা সুন্দর, কসমো। একটা খুব বিখ্যাত পত্রিকা ছিল কসমস, বিজ্ঞান বিষয়ক, তোমরা বড় হলে হয়তো পড়বে। কসমোলজি মানে হলো মহাবিশ্ব তত্ত্ব, এই কসমো মানে হলো পুরা বিশ্বব্যাপী। আরো একটা সুন্দর শব্দ আছে, কসমো পলিটান। অর্থাৎ এখন যদি তুমি বলো যে আমি শুধু বাংলাদেশের মানুষ এরকমই থাকবো, না, আমরা শার্ট প্যান্ট পরি, আমরা স্টাইল করি হয়তো বিদেশের মতো, তার মানে কি পুরা পৃথিবীটাকে যে ধারণ করে বৈশ্বিক নাগরিক, গ্লোবাল সিটিজেন, তাকে আমরা বলতে পারি কসমোপলিটান। আমরা ইংরেজিতে কথা বলছি, আমরা অনেক সুন্দর ম্যানারিজম শিখছি, সুন্দর সুন্দর ব্যাপারগুলো শিখছি, আবার খারাপ কিছুও শিখে অনেক সময়, সেটা তো অবশ্যই খারাপ। বাট পৃথিবীর সবগুলো যে ধারণ করে, যার মধ্যে পুরো বৈশ্বিক পরিচিতি পাওয়া যায়, দ্যাটস এ কসমোপলিটান। আর কসমোনট মানে কি, অ্যাস্ট্রোনট মানে কি, আকাশ মহাকাশে যারা যাচ্ছে, কসমোনট মানে সেটাই বুঝে নয়, মহাবিশ্বে যারা যাচ্ছে। সো স্কাই ডাইভিং, বললাম না যে প্লেন থেকে ঝাঁপ দেয়া অনেক সাহস লাগে, অনেক ভয় করে, সেখানে তার একটা এক্সপার্টিজ, তিনি এক্সপার্ট ছিলেন, দক্ষ ছিলেন, এই জন্য তিনি কিন্তু সেটা করতে পারলেন। এই দক্ষতাই তাকে কসমোনট হতে সাহায্য করে। After the flight of Yuri Gagarin, Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, পৃথিবীর বাইরে প্রথম মানুষ হিসেবে তিনি গিয়েছিলেন। হ্যাঁ, চাঁদের বুকে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, অর্থাৎ চাঁদে পা রেখেছিল আমেরিকার মানুষ, কিন্তু পৃথিবীর বাইরে প্রথম গিয়েছিল ইউরি গ্যাগারিন। তা 1961, আজ থেকে কয় বছর হবে, 60 বছরও বেশি আগে। The Soviet Union decided to send a woman in space, যে একজন পুরুষ গেলে বা একজন নারী যাক। On 16 February 1962, পরের বছরই Proletaria Valentina Tereshkova was selected for this project from among more than 400 applicants. যে কেউ তো আর অ্যাপ্লাই করে না, যারা অ্যাকচুয়ালি এসব আকাশ থেকে ঝাঁপ দিতে অভ্যস্ত, এসব ট্রেনিং আছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করেছিল। এরকম 400 জনের ভিতরে তাকে বাছাই করা হলো। প্রোলেতারিয়া মানে কি বলতো, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ভিতরে তিনি একজন। তিনি কিন্তু কোনো বড়লোক পরিবারে জন্মগ্রহণ করেননি, অনেক শিক্ষিত পরিবার ছিল না, কিন্তু একটা ব্যাপার খেয়াল করবে যে আমরা শুরুতে কি পড়লাম বঙ্গবন্ধুর ভাষণে, তোমার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ঠিক এই ব্যাপারটাই প্রত্যেকটা গল্পে খেয়াল করবে, যে ইটস নট লাইক যে তারা খুব সুবিধা পেয়েছিলেন, সবকিছু পক্ষে ছিল। বঙ্গবন্ধু 14 বছর জেল খাটলেন, নেলসন ম্যান্ডেলা প্রায় 30 বছর জেল খাটলেন। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দেম, বাট ইউল নোটিস ওয়ান থিং, দে নেভার কুইট, দে নেভার গেভ আপ, দে নেভার সারেন্ডার্ড। অর্থাৎ পড়াশোনা করতে গেলে দেখবে যে আমি এটা পারি না, আমার এটা ভাল লাগে না, আমার পড়ায় মন বসে না, আমার ফ্যামিলিতে অনেক ঝামেলা আছে, আমার টাকা পয়সার ঝামেলা আছে, এটা সেটা কত কিছু থাকতে পারে, আমি হয়তো মানসিকভাবে ভালো নেই, শারীরিকভাবে ভালো নেই, কিন্তু তোমার যা কিছু আছে, যে অবস্থায় থাকো, ফাইট দিতে হবে, হতাশ হলে চলবে না ব্রো।
তোমার সাহস রাখতে হবে বুকের ভিতরে, কেমন? এবং কোরআন শরীফে আল্লাহ এটাই বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা পরিশ্রম করে যা চায় তার বাইরে সে কিছু পায় না। যতখানি পরিশ্রম করবা আল্লাহ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে ততই সাহায্য করবেন, কারণ পরিশ্রমকারীকে ভাগ্য কখনোই নিরাশ করে না। তুমি একবার ব্যর্থ হতে পারো, দুইবার ব্যর্থ হতে পারো, হ্যাঁ। এই যে 23 বছর ধরে স্ট্রাগল করলো না বঙ্গবন্ধু, তার মানে কতগুলা বছর, একদিনে স্বাধীনতা আসে না। পড়াশোনা একদিনে ভালো করবা না। আর এটা একটা মজার ব্যাপার, খেয়াল করে দেখবা যে স্কুল, কলেজ, ভার্সিটি, অ্যাডমিশন টেস্ট, ক্যারিয়ার, আলাদা আলাদা ধাপ। স্কুলে খুব ভালো ছিল, হয়তো সে ভালো কলেজে গেল, তো ভালো কলেজে গেল বলেই যে ভালো ভার্সিটিতে যাবে দেয়ার ইজ নো গ্যারান্টি। এমন হতেই পারে যে আমি স্কুল থেকে নটর ডেম কলেজে গেলাম, হলিক্রসে গেলাম, আমি খুব কনফিডেন্ট যে আরে আমি তো অনেক বড় কিছু, পড়াশোনা ঠিক মতো করলাম না, অ্যাডমিশন টেস্টে একদম হতাশ হয়ে গেলাম। আরেকজন হয়তো ভালো কলেজে যেতে পারেনি, তার ভিতরে জেদ কাজ করেছে পুরো 2টা বছর যে আমি কেন যেতে পারলাম না। এই জেদ তাকে বাধ্য করেছে অনেক শক্তভাবে পড়াশোনা করতে, এবং পড়াশোনা করে সে ভর্তি পরীক্ষায় সবাইকে দেখিয়ে দিল। এরকম ভুরি ভুরি উদাহরণ আমি চারপাশে দেখতে পাই। সুতরাং ভ্যালেন্টিনা তেরেশকোভা ইজ নট এন এক্সেপশন যে ভাই কিভাবে পারলো তিনি, এটা তুমিও পারবা। একটা ব্যাপার খেয়াল করো, আরো একটা মজার ব্যাপার, স্টিভ জবস, সবাই নাম শুনেছি, তিনি একটা কথা বলেছিলেন, ইউ ক্যান অনলি কানেক্ট দ্য ডটস লুকিং ব্যাকওয়ার্ডস। মানে কি? এর মানে হলো আমরা অনেক কিছু করি, করে কি লাভ হয় বুঝতে পারি। বাবা মা বলে পড়াশোনা করো, পড়াশোনা করো, করে কি হবে? এতে আমি ফেসবুক আর ইউটিউবার, ফেসবুক ভ্লগার হইলে ভালো না? এখানে অনেক কিছু আমরা করি, কেন করি সেটা আমরা ব্যাখ্যাটা ঠিক মতো জানি না, কিন্তু সবাই বলেছে এটা করা উচিত, এটা করলে ভালো, তাহলে এটা আমার করা উচিত। এবং সেটা করে উপকারটা কি হবে, ওই ডটটা তুমি পিছন ফিরে তাকালে জোড়া লাগাতে পারবে, মেলাতে পারবে। ও আচ্ছা, উনি স্কাই ডাইভিং আগ্রহ ছিল, এটা করে কি হবে জানতেন না, তার ভালো লাগতো, করতেন, একটা স্কিল তিনি শিখেছিলেন, সেইটার জন্য তিনি ফাইনালি তিনি একজন কসমোনট হতে আমন্ত্রণ পেলেন, সিলেক্টেড হলেন। এই যে এখন পিছন ফিরে তাকিয়ে বলা যাচ্ছে, ও আচ্ছা তুমি এটা করেছিলে বলে আজকে এখানে আসতে পেরেছো। তোমাদেরকেও তাই বলবো যে পড়াশোনা করবে, যারা পরীক্ষা যখন তখন পড়বো না, এখন থেকেই পড়ো, এটা তোমায় সাহায্য করবে। পরীক্ষার সময় গিয়ে বলবে, ও এখন পড়েছিলাম বলেই কিন্তু তখন সহজ লাগছে সবকিছু। যেটাকে খুব সুন্দর করে বলে, বাংলা একটা কথা আছে, যারা প্রথম জীবন ঘুমিয়ে কাটায় তারা পরের জীবন জেগে কাটাতে বাধ্য হয়, তখন আরাম-আয়েশ করতে পারে না। আর যে আগে থেকে পড়াশোনা সুন্দর মতো করে রাখে, গুছিয়ে রাখে, সে পরে গিয়েও শান্তিতে থাকে, তার জীবনটা স্মুথ হয়। ঠিক আছে, সেই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো কিন্তু। তারপর আফটার দ্য ফ্লাইট, হ্যাঁ এটা তো সবই পড়লাম আমরা, এবার সামনে আগাই। সিন্স the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, 1963 সালে একটা মহাকাশযান ভোস্টক 5 প্রথমবারের মতো সফলভাবে যেতে পারলো। Tereshkova began preparing for her own flight, তিনি নিজেই যাবেন ঠিক করলেন, প্রস্তুতি নিয়ে শুরু করলেন। On the morning of 16 June 1963, Tereshkova and her backup cosmonaut Solovyona were dressed in spacesuits and taken to the space shuttle launch pad by a bus. মানে একদম তারা রেডি হলেন, ওই যে বিদখুটে একটা অদ্ভুত জামা পরে না, হেলমেট টেলমেট কত কিছু, তারপর এটা পরে তারা রেডি হলেন দুইজন মিলে, তাদেরকে বাসে করে স্পেস শাটল এখানে নেওয়া হলো। After completing her communication life support checks, she was sealed inside Vostok 6. Finishing a 2-hour countdown, Vostok 6 launched faultlessly. অর্থাৎ হুট করে তো তোমাকে ওখানে দিবে না, সবকিছু চেক করলো, সব বাটন কাজ করছে। তো আমরা যখন শিখতে একটা ক্লাস নেই, এমন হতেই পারে মাইকটা কাজ করছে না, এমন হতেই পারে লাইটের সমস্যা, অডিও যাচ্ছে না, নেট নাই, কত কিছু হতে পারে। হ্যাঁ, এরকম প্রতিকূলতা থাকবেই, সব কাজেই দেখবা যে কিছু না কিছু ঝামেলা। সো সেইটার ভিতরও কাজটা কিন্তু আদায় করতে হবে, তাই না? তো এই জন্যই যে ওনারাও খেয়াল করে দেখেন সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। এবং এই যে দেখো লাইফ সাপোর্ট, কোনো কারণে যদি এমন হয় যে একদম জীবন মৃত্যুর অবস্থায় পড়তে হয়, তখন কি করবেন সেগুলো সব চেক করার পরে, তারপরে 2 ঘন্টা অপেক্ষার পরে একদম নিখুঁতভাবে কোনো ভুল ছাড়া ভস্টক 6 আকাশের দিকে উড়াল দিল। Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight. Nausea মানে কি? বমি বমি ভাব, অনেকে বাসে উঠলে হয় না, চিন্তা করে যে বাসে উঠলে মাথা ঘোরায় কিংবা লঞ্চে উঠলে দুলুনিতে মাথা ঘোরায়, বমি চলে আসে, তুমি
পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যাচ্ছে, তখন কেমন লাগবে? একদম কেমন কেমন লাগবে না, ডিসকমফোর্ট, শরীরটা কেমন জানি খারাপ লাগছে, দুলে দুলে উঠছে। She orbited the Earth 48 times and spent almost 3 days in space. অরবিট মানে হলো প্রদক্ষিণ করা, পৃথিবীটা চক্কর দিয়ে ঘুরে আসা। তিনি 3 দিন টানা ছিলেন মহাশূন্যে, 48 বারের বেশি পৃথিবীতে চক্কর দিয়ে আসছেন তিনি। 48 বার। জাপান, বাংলাদেশ, ইরান, আমেরিকা, কানাডা, একদম পুরোটা ঘুরে ঘুরে 48 বার। এই যে দেখো মজা, যে মহাকাশটা কেমন ছিল দেখতে, তাই না? আচ্ছা, with a single flight, এই একটা ফ্লাইট দিয়ে she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. অর্থাৎ যতই আমেরিকার মানুষ মহাকাশে যাক, আমেরিকার সব মহাকাশচারী মিলে মহাশূন্যে যতখানি সময় কাটিয়েছিলেন, তিনি একা এই একটা ফ্লাইটে তার থেকে বেশি সময় কাটিয়েছেন। লগ মানে কি বলতো? লগের অনেক মানে হতে পারে। একটা হতে পারে কাঠ, ওই যে আমেরিকায় বা ঠান্ডা দেশে থাকে না, যে কাঠ কেটে কেটে ফায়ার প্লেসে এসে লগ বলে। কিন্তু এখানে লগ মানে হলো প্লেনে কিংবা জাহাজে লগ বুক থাকে, অর্থাৎ তুমি কি কি করলে এটা রেকর্ড করে রাখা হয়। তিনি লগ করলেন মানে রেকর্ড করলেন তার অভিজ্ঞতা, তার সময়টা, হ্যাঁ, লগড করলেন তিনি। Tereshkova also maintained a flight log and took, এই যে বলেছিলাম ফ্লাইটের লগ থাকে, কি কি দেখলে, কি কি পর্যবেক্ষণ করলে হিসাব রাখা, লিখে রাখা। And took photographs of the horizon, এই যে দিগন্ত। হ্যাঁ, মানে আসলে আমরা তো, আমি জানি না তোমরা কয়জন ভোরে ঘুম থেকে উঠো। একটা খুব চমৎকার সিনেমা আছে, দ্য শশাঙ্ক রিডেম্পশন। রিডেম্পশন মানে হলো মুক্তি পাওয়া। এবং এই ব্যাপারটা না, দেখবা যে কেউ কেউ থাকে যে ছোটবেলা থেকে খারাপ স্টুডেন্ট, সে ভালো করতে পারে নাই, পিছিয়ে থাকা, টিচার ওকে পছন্দ করে না, সবসময় এটা হীনমন্যতা যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই অবস্থায় না এতে মুক্তি পাওয়াটা খুব কঠিন, যে ভাই আমিও পারবো, এই বিশ্বাসটা রাখতে পারা বুকের ভিতরে। এন্ড খেয়াল করলে দেখবা যে কেউ কেউ থাকে যে ওই ভরসাটা ঠিকই কিভাবে জানি নিয়ে আসে, যারা হাল ছাড়ে না, তারা ফাইট দিয়ে যেতে থাকে, একটা পর্যায়ে অ্যাকচুয়ালি তারা কিন্তু রিডেম্পশনটা পায়। এটা কখন কিভাবে, ইটস ভেরি টাফ টু সে, কিন্তু পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, তারপরে চলো আমরা দেখি, এই যে রিডেম্পশন, শশাঙ্ক রিডেম্পশন নিয়ে বলছিলাম, আমরা এটা নিয়ে বলবো একটু পরে। তার আগে আমরা চলো দেখি, তিনি কিন্তু দিগন্তের ছবি তুলেছিলেন, which were later used to identify aerosol layers within the atmosphere. অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু কি হয়েছিল বলতো, পুরা অ্যারোসল লেয়ার বলে একটা জিনিস আছে, সেটা ঠিকঠাক মতো আছে কিনা এগুলা আইডেন্টিফাই, শনাক্ত করা সম্ভব হয়েছিল। এন্ড এই জিনিসগুলা, যে এই ধরনের আবিষ্কারগুলা কিভাবে যে কাজে আসে আমরা বলতে পারি না। প্রায়ই দেখা যায় যে জঙ্গলে যাচ্ছিলাম, কোনো একটা উদ্ভিদ পেলাম, সে উদ্ভিদটাই মানুষের একদম প্রাণ রক্ষা করতে খুব সাহায্য করলো। হ্যাঁ, এরকম হয় কিন্তু, যে আগে থেকে বলা যায় না কি কাজে আসবে, কিন্তু এই যে তারা সবকিছু পর্যবেক্ষণ করা, অন্তর্ভুক্ত করে রাখা, রেকর্ড করে রাখা, এগুলোই কিন্তু পরবর্তীতে মানুষের অনেক অনেক উপকারে সাহায্য করে। তারপর কি হলো বলি, Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5. মানে বলতে পারে একদম কাছাকাছি ভাবেই কিন্তু এগুলো লঞ্চ করা হয়েছিল, তাই না? এইবার দেখি, which carried Valery Bykovsky into a similar orbit for 5 days. এই যে আমরা দেখতে পাচ্ছি Vostok 5 এ তিনি 5 দিন ছিলেন, ল্যান্ডিং 3 hours after Tereshkova. তারা আলাদা ফ্লাইটে হলো, বলতে গেলে খুব কাছাকাছি সময় একই সাথে পৃথিবীতে ফিরে আসলেন। The two vessels, vessel মানে কি পাত্র, অর্থাৎ হলো সেই স্পেসশিপ, approach each other within 5 kilometers. একদম কাছাকাছি চলে আসলো। হ্যাঁ, তার মানে কি, যে তারা কিন্তু একদম কাছাকাছি সময় পৃথিবীতে ল্যান্ড করলেন। এরপর কি হলো, and from space Tereshkova communicated with Vygotsky and the Soviet leader Khrushchev by radio. অর্থাৎ মহাশূন্যে থাকতেই তিনি রেডিওর মাধ্যমে ওদের প্রেসিডেন্ট যিনি ছিলেন নিকিতা ক্রুশ্চেভ এবং অন্য যে মহাযাত্রী ছিলেন তার সাথে যোগাযোগ করলেন। I was talking about Shawshank Redemption. এই সিনেমাটার কাহিনী ছিল যে একটা মানুষ
খুবই ট্যালেন্টেড, সে অনেক চমৎকার একজন ব্যাংকার, অনেক ভালো প্রফেশনে আছে। তার স্ত্রীর সাথে তার একটু ঝগড়া হয়, কেউ একজন তার স্ত্রীকে খুন করে, সেটার জন্য তাকেই ফাঁসিয়ে দেওয়া হয় যে তুমি খুন করেছো। তাকে 20 বছরের জন্য বা সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়। এবং তারপরে সেই জেলখানায় তার গল্পটা নিয়ে একটা অসাধারণ সিনেমা, পৃথিবীর ইতিহাসে IMDb এটার মাধ্যমে সিনেমা রেটিং দেওয়া হয়, অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট রেটেড ফিল্মস অফ অল টাইম। যে সেরা 5টা সিনেমা করলে এটার নাম চলে আসবে। তো এখানে কাহিনীটা এরকম থাকে যে সে 20 বছর ধরে তার জেলখানার দেয়ালে গর্ত খুঁড়ে, কি দিয়ে খুঁড়ে জানো, ওই ছোট্ট একটা লোহার টুকরা দিয়ে 20 বছর ধরে গর্ত খুঁড়তে থাকে যেন সে পালাতে পারে। সো ওইটা কেন ইম্পর্টেন্ট, কারণ হইলো আমি বলছিলাম না যে অনেক সময় অনেকে থাকে যে আমি স্টুডেন্ট ভালো না, আমি পড়াশোনা ভালো পারি না, হীনমন্যতায় ভুগি। অনেকে থাকে যে আমি তো গ্রামের, আমি কি ঢাকা শহরে ওরকম ওদের সাথে পারবো কিনা। অনেকে থাকে আমি তো ইংরেজি সুন্দর করে বলতে পারি না, আমি কি পারবো। অনেক রকম হীনমন্যতা থাকবে। And এই মানুষটা 20 বছর ধরে সে দেয়ালটা খুঁড়লো। তারপর এক ঝড়ের রাতে ওই দেয়াল থেকে বের হয়ে সে তো সরাসরি বাইরে বেরোতে পারবে না, ওখানে পাইপ ছিল, নর্দমার পাইপ, সুয়ারেজ লাইন। সুয়ারেজ মানে কি, আবর্জনা। সে আবর্জনা যেখান দিয়ে পুরা জেলখানার সবার বর্জ্য পদার্থ এগুলা যায়, এইটার ভিতর দিয়ে সে হামাগুড়ি দিয়ে দিয়ে বের হলো। হ্যাঁ, এবং ফাইনালি যখন এইসব প্রচন্ড বিষ্ঠা, মূত্র, ময়লা আবর্জনা পার হয়ে সে বাইরে বেরোয় আসলো, সবুজ মাঠ, বৃষ্টি হচ্ছে, 20 বছরে প্রথমবারের মতো স্বাধীনভাবে সে কিন্তু জীবনটা উপভোগ করছে। তো এখানে ওই দৃশ্যটা আর কি, যে পুরা কোনো মতে জামাটা খুলে হাত বাড়িয়ে দেয় বৃষ্টির মাঝে, যে আই এম ফ্রি, ফাইনালি আমি স্বাধীন আছি। এই যে অনুভূতিটা, এইটা কিন্তু পাওয়ার জন্য তার 20 বছর সময় দিতে হয়েছিল। জাস্ট দ্য সেম ওয়ে, তোমরা যারা পড়াশোনায় দুর্বল, একটা কথা মনে রাখবে, ওই জেলখানায় পড়ে থাকবো, হীনমন্যতায় ভুগবো ভাবলে সেটাই হবে তোমার সাথে। আর তুমি যদি ভাবো যে না, এটা তো হইতে পারে না, আই উইল স্টার্ট টেকিং স্টেপস, আমি সামনে আগানোর চেষ্টা করব, আমি উপরে ওঠার সুযোগ খুঁজবো, তুমি একদিন না একদিন এই হীনমন্যতা, এই পিছিয়ে পড়া জেলখানা থেকে অবশ্যই মুক্তি পাবা। এরকম খুব ভালো লাগে শুনতে যে বাংলাদেশের মফস্বলের একটা ছেলে হার্ভার্ড, ক্যালটেক এই ধরনের ভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছে, এখানে বসে সে ওখানে লেটার লিখছে, সে তার কাজগুলো দেখাচ্ছে, সে সুযোগ পেয়ে যাচ্ছে। অবাক লাগে কিন্তু। সো এই জিনিসটা তোমাদেরও করতে হবে, স্বপ্নটাকে অনেক বড় করতে হবে। বললাম না, কসমোপলিটান, বৈশ্বিক নাগরিক। খালি দেশের ভিতরে পড়ে থাকলে চলবে না, থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, তাই না? পুরো পৃথিবী হাতের মুঠে নিয়ে আসতে হবে। হরাইজন যেই ব্যাপারটা, এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যে ভোরে ঘুম থেকে উঠে তুমি যখন সূর্যোদয়টা দেখবা, মর্নিং শোজ দ্য ডে, ওইটা দেখার যে অনুভূতি, যে আধার ছিল, আধারটা চিরে একটু লাল সূক্ষ্ম একটা আভা, ধীরে ধীরে আলো ফোটা শুরু করলো, তারপর সূর্যটা উঠলো। এটা কেন এত সুন্দর জানো? কারণ আমাদের সবার জীবনে খারাপ সময় যায়, আমরা হয়তো ভালো থাকতে পারছি না, আমার পড়াশোনা হচ্ছে না, আমার কিছু ভালো লাগছে না, আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, খুবই নর্মাল। আর ওই সময়টাই মনে রাখবা যে যত যাই হোক না কেন, যত অন্ধকারই থাকুক না কেন, দ্য সান স্টিল রাইসেস ইন দ্য মর্নিং, সূর্য ঠিকই উঠবে। তোমার জীবনে যত খারাপ সময় থাকুক না কেন, তোমাকেও ঘুরে দাঁড়াতে পারতে হবে। ইউ ক্যানট কুইট, ইউ ক্যানট সারেন্ডার। আমরা গল্পগুলো পড়লাম, বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সেম স্পিরিট। কেউ এত বছর জেল খাটলেন, কেউ অত বছর সংগ্রাম করলেন, কেউ অনেক অত্যাচারের সম্মুখীন হলেন, they never quit, হাল ছাড়েন নাই। দ্যাটস দ্য ডিফারেন্স, যে একটু কষ্ট পেয়ে হাল ছেড়ে দিলাম নাকি আমি লেগে থাকলাম। তুমি পারো না তো হয়েছে কি, এনে যেহেতু আমিও পারি না তো সমস্যা কি, আমি শিখবো, আমি শিখবো, আমি জিতবো, তাই না? তারপর কি হলো বলি। মাচ লেটার ইন 1977, অর্থাৎ 1977 সালে, Tereshkova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. একটা মানুষ যার জন্ম হয়েছিল একটা গ্রামে, যে বাবা ছিলেন ট্রাক্টর ড্রাইভার, মা ছিলেন গার্মেন্টসের কর্মী। সেখান থেকে উঠে এসে যে মেয়েটা পড়াশোনা পর্যন্ত করে নাই, 8 বছর বয়সে পড়তে গেলেন, কয়েক বছর পর ভালো লাগে না ছেড়ে দিলেন। Who would have ever imagined this person earned a doctorate degree from
এয়ারফোর্স একাডেমি ইন ইঞ্জিনিয়ারিং। ইউ নেভার নো যে তুমি কাজ করে গেছো, পরিশ্রম করে গেছো, সেটা তুমি কোথায় নিয়ে যেতে পারে। তারপর কি হইল? আফটারওয়ার্ডস হি টার্ন টু পলিটিক্স, পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগ দিলেন। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম, রেজিম মানে হলো শাসনকাল। সোভিয়েত ইউনিয়ন তোমরা জানো যে 1991 সাল পর্যন্ত ছিল, পরে সেটা ভেঙে যায়। তখন তো অনেক বড় ছিল, যে কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, হ্যাঁ, তারপর ইউক্রেন, তারপর প্রবাবলি মলদোভা, বেলারুশ, সবগুলো ছিল রাশিয়ার সাথে। তারপর সেটা ভেঙে অনেকগুলো দেশ হয়ে যায়। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একসাথে ছিল কিন্তু। তো সোভিয়েত শাসনকালে she became one of the presidium members of the Supreme Soviet. প্রেসিডিয়াম মেম্বার মানে কি জানো? কিছু সদস্য থাকে, তাদের নির্বাচন করে জিতে আসতে হয়, যে আমি আওয়ামী লীগ বা অমুক দল তমুক দল, আমি ওইটার দলের সদস্য হতে চাই, আমার নির্বাচন জিততে হবে, নমিনেশন পেতে হবে। আর আমি যতটুকু জানি যে কিছু সদস্য থাকেন তারা একদম কেন্দ্রীয় সদস্য, তাদের কিন্তু নমিনেশন বা কিছু লাগে না, তারা অটোমেটিকলি তারা সেই দলে আছেন। এই গুরুত্বপূর্ণ সদস্যদের বলা হয় প্রেসিডিয়াম মেম্বার, যে যেই দলে থাকুক না কেন উনি থাকবেন। নাও দিস লিভিং লেজেন্ড, এই জীবন্ত কিংবদন্তি, ইজ এ মেম্বার in the lower house of the Russian legislature. আচ্ছা, legislature মানে কি বলতো? legislature মানে হলো আইন প্রণয়ন করা। মনে আছে আমরা বলছি প্রসিডিং, শুরুতে, একদম শুরুতে ছিল বঙ্গবন্ধুর ইয়েটায়, অর্থাৎ হলো যে প্রসিডিং মানে, প্রসিড মানে সামনে আগানো। আর এই যে সংসদে, এই যে মানে ধরো সুপ্রিম কোর্টে আমরা কি করি? আলোচনা করি, শুনানি করি, এগুলাকে আমরা বলতে প্রসিডিং, যেটার মাধ্যমে সামনে আগানো পরিকল্পনা করে। লেজিসলেচার মানে হলো যে যেটার মাধ্যমে সংবিধান বা বিভিন্ন নিয়ম কানুন এগুলো ঠিকঠাক করা হয়। On her 70th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, 70তম জন্মদিনে, তার দেশ কিন্তু তাকে ভুলে যায়নি। আমাদের দেশে থাকেন অনেক মেধাবী মানুষ, মেধার কদর পান না, মূল্যায়ন পান না। তার দেশে এই বৃদ্ধ বয়সেও তাকে কিন্তু ভুলে যান নাই। সে দেশের প্রেসিডেন্ট, তখনকার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তাকে আমন্ত্রণ জানালেন। She expressed her desire to fly to Mars, even if for a one-way trip. ডিজায়ার মানে কি? ইচ্ছা পোষণ করা, আকাঙ্ক্ষা। ওয়ান ওয়ে ট্রিপ মানে কি? যে যাবো, হয়তো আর ফিরে আসবো না, ঠিক আছে, ওখানেই আমার জীবনটা কাটিয়ে দিব। তিনি মহাকাশ এতটাই ভালোবাসেন যে তিনি এটাই চেয়েছিলেন। এন্ড এটা একটা মজার ব্যাপার, তুমি একটা ব্যাপার খেয়াল করে দেখবা, তুমি যে ব্যাপারটা অনেক কষ্ট হিসেবে দেখবো, ওটা না ভাল লাগবে না করতে। আমি যদি এখন তোমাদের পড়াতে এসে ভাবি যে ধুর ভাল লাগছে না, আল্লাহ এত লম্বা একটা ক্লাস নেবো, ধুর, আমার কিন্তু খারাপ লাগতো। বাট when I'm thinking যে আমি একটা কিছু পড়বো আজকে, আমারও শিক্ষা হবে, আমি তোমাদের কিছু হলেও শিখাতে পারবো বা শিখাতে সাহায্য করব, একটু ভালো লাগা কাজ করছে না? এক্স্যাক্টলি। তখন দেখবে যে তোমার পড়াশোনা ভালো মতো হচ্ছে, তোমার সবকিছু ভালো মতো হচ্ছে। জাস্ট দ্য সেম ওয়ে, ধরো যে ওনার ক্ষেত্রে উনি যদি ভাবতেন যে আরে মহাশূন্যে যাব, এটা তো অনেক প্যারা, আল্লাহ না জানি যদি এটা বার্স্ট করে, যদি আগুন ধরে যায়, তিনি কিন্তু এনজয় করতে পারতেন না। বাট খেয়াল করে দেখো, উনি কিন্তু টাকা পয়সা এগুলোর জন্য কাজ করেন, তিনি কাজ করেছেন আমার মহাশূন্য ভালো লাগে, স্কাই ডাইভিং ভালো লাগে, অ্যাডভেঞ্চার ভালো লাগে। বুড়ি বয়সে একদম বৃদ্ধা থুত্থরে তখন তিনি বললেন যে আমি মঙ্গল গ্রহে যেতে চাই। এইটাই হচ্ছে তার সাফল্যের কারণ। ভাল লাগে করতে, আমি করব, আমি আনন্দ খুঁজে নিব, কষ্টের ভিতরে ভালো থাকবো। এইটার মাধ্যমে কিন্তু তিনি এত বড় একজন অ্যাস্ট্রোনট হলেন, জাতির গর্ব হলেন, তিনি একদম মানে পিএইচডি ডিগ্রি করে ফেললেন, তিনি সংসদের সদস্য হলেন, তিনি অনেক গুরুত্বপূর্ণ, খ্যাতিমান, প্রভাবশালী, বিরাট একজন ব্যক্তিত্বে পরিণত হলেন। সেটাই মাথায় রাখবা আর কি, যে হোয়াট এভার ইউ লাইক, পড়াশোনা বা কোনো একটা বিদ্যা শেখা আগ্রহ নিয়ে করতে হবে, কেমন, ভালোবাসা থাকতে হবে। না হলে কিন্তু দেখবা যে জোর করে করতে গেলে, পরীক্ষায় পাশের জন্য পড়তে গেলে লাভ হবে না, বুঝছো? এইবার তাহলে আমরা ভ্যালেন্টিনা তেরেশকোভা, রাশিয়ার একজনের গল্প শুনলাম, ভালো লাগলো শুনে, কিন্তু মনে হলো যে ভাই, তো ওনার গল্প শুনে আমার কি, আমি তো রিলেট করতে পারছি না। তাহলে আমাদের সাথে রিলেটেবল একটা মানুষের কথা শুনি। এখন নয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটা আলাদা দেশ, বাট একদম পাশাপাশি না? একসময় তো সব একই সাথে ছিল, তাই না? একদম আমাদের পাশের দেশের, হয়তো কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার দূরের একটা মানুষের গল্প পড়বো। চলো তাহলে। কল্পনা চাওলা, কত বছরের জীবন তার? মাত্র 40-41 বছরের।
Kalpana Chawla was born in Kurnool, India. She completed her earlier schooling at a local school. একদম গ্রামের ছোট একটা স্কুলে পড়াশোনা করেছেন। তার পরিচয়টা কি বলতো? একটা ব্যাপার মনে রাখবা যে তুমি বলতে পারো আমি তো শাকিব খান, আমি হচ্ছে এলাকায় অনেক জোরে বাইক চালাই, আমি অনেক কুল। দিস ইজ নট ইউর আইডেন্টিটি। তোমার আইডেন্টিটি হলো তুমি কি কৃতিত্ব রেখেছো, কি অর্জন করেছো। সাকিব আল হাসান ক্রিকেটার, এক নামে সবাই চিনে। তোমার এমন একটা পরিচয় হতে হবে যে ওইটা শুনলে সবাই চিনবে যে ওয়াও, কোনো র্যান্ডম কুদ্দুস আক্কাস না, এই মানুষটা একটা কিছু করে আসে, তার একটা অর্জন আছে, গর্ব হওয়ার মতো কিছু একটা আছে। মানুষেরা তাকায় বলতে পারে যে ওয়াও, আমি চাই ওর মতো একটা কিছু হতে। কল্পনা চাওলা তার গল্পটা এত বছর পরে কেন পড়ছি? কারণ হলো শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট। অর্থাৎ মহাশূন্যে গেছে এমন মানুষের তালিকায় ভারতের প্রথম মহিলা, প্রথম নারী, পুরো উপমহাদেশের ভিতরে দ্বিতীয় মানুষ। আফটার গ্র্যাজুয়েটিং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, দেখো দেশের ভিতরে কিন্তু পড়াশোনা করেছেন। চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস ইন 1982, মাত্র 20 বছর বয়সে। তোমরা অনেকেই ইন্টারমিডিয়েট দিয়ে বিদেশ যাবে, বিশেষ করে ভার্সিটি গ্র্যাজুয়েশনের পরে বিদেশ যাবে, সেই স্বপ্ন কিন্তু সবারই সত্যি হবে। She obtained, অর্জন করলেন, her master's degree in aerospace engineering from the University of Texas. মাস্টার্স করলেন তিনি। Later she did her PhD in aerospace engineering from the University of Colorado. তার মানে ধামধাম করে কিন্তু obtain, অর্জন করে নিচ্ছে, তাই না? অনেক পড়াশোনা করছেন, এনজয় করছেন জিনিসটাকে। এক্স্যাক্টলি, whatever you have to enjoy this. Please, পড়াশোনা একটা কষ্ট হিসেবে না দেখে আমি শিখতে চাই, আমি উপরে যেতে চাই, আমি আরো অনেক উপরে যাব, আমি অনেক বড় স্বপ্ন দেখব, বাংলাদেশে না আমি পুরো পৃথিবীর সেরা জায়গায় যাব, এই স্বপ্নটা থাকবে। চলো দেখি। ডিটারমিন, সংকল্প, টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেস অফ দ্য স্পেস শাটল চ্যালেঞ্জার ডিজাস্টার অন 20 জানুয়ারি 1986। মানে কি? সব মিশন কিন্তু সফল হবে না। ওনারা অনেক গবেষণা করে, সুন্দর করে, অনেক পরিকল্পনা করে একটা স্পেসশিপ বানান। হিসাব নিকাশ থাকে যে এইভাবে এইভাবে যাবে। তারপরে কত কিছু থাকে নিয়ন্ত্রণের বাইরে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, বিপর্যয় ঘটে গেল, তাই না? যে একটা ডিজাস্টার, বিপর্যয় হলো, that led to the deaths of its 7 crew members. সেখানে 7 জন যারা ছিলেন সবাই মারা গেলেন। এরকম একটা পরিস্থিতির মুখেও কল্পনা চাওলার সংকল্প ছিল তিনি যাবেন মহাকাশে। চাওলা জয়েন নাসা ইন 1988, জন্মগতায় 62, ভারতের কোন একটা খুবই সাদামাটা জায়গায়, সেখান থেকে 26 বছর বয়সে নিজের পড়াশোনা নিজের যোগ্যতায়, কেউ কিন্তু করে দেয় না, এমন না যে তিনি অনেক বড় লোকের মেয়ের জন্য, মেধার যোগ্যতায় তিনি নাসায় যোগ করেন 26 বছর বয়সে। She began working as a vice president where she did computational fluid dynamics. ও বাবা, কঠিন কঠিন টার্ম, আমি এগুলো বুঝবো না। যাই হোক, রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। স্বাভাবিক যে প্লেন কিভাবে উড়ে বা মানে রকেটস অর হোয়াটএভার কেমনে ফাংশন করে, এগুলো অনেক সূক্ষ্ম হিসাব নিকাশ করতে হয়, তিনি সেগুলো করলেন। In 1991 she got US citizenship. আমরা বলি না যে কানাডার ভিসা চাই, অস্ট্রেলিয়া বা ইউএস এর ইয়ে চাই, সিটিজেনশিপ চাই, গ্রিন কার্ড চাই। একটা কথা মাথায় রাখবা যে যোগ্য ব্যক্তির কাঁধে হাত রেখে ভরসা দেওয়ার মানুষের অভাব হয় না, আর অযোগ্য হলে তোমার কেউ কোনো সুযোগই দিবে না। ঠিক আছে, আমি একটা সুন্দর কথা বলি। অনেকে আমরা বলি না যে আমরা তো বিদেশে যেতে চাই, ওখানে নাগরিক হতে চাই বলি, কিন্তু অনেকে পারে অনেকে পারি না। ওনার ক্ষেত্রে ওনাকে যেন ডেকে ডেকে দিচ্ছে কেন? ওনার কাজটা এত চমৎকার, ওনার মেধা এত প্রখর, উনি এতটা বিজ্ঞান অবদান রাখছেন। আমেরিকা জানে যে এই মানুষটাকে আমাদের রাখতে হবে, আমাদের দরকার। সেটা মনে রাখবা। সাকসেস থাকলে লাইফে অ্যাক্সেস পাবা। অ্যাক্সেস মানে কি? সুযোগ। সবাই কিন্তু পারবে না অনেক ভালো কলেজে, ভালো ভার্সিটিতে ভর্তি হতে, ভালো জায়গায় ক্যারিয়ার করতে। সাকসেস থাকতে হবে। এই মানুষটা দেখো কতগুলো ডিগ্রি নিলেন, কত পড়াশোনা করলেন, কত পরিশ্রম করলেন, এটা মাধ্যমে যে সাফল্য অর্জন করলেন, দ্যাট গেভ হার দ্য অ্যাক্সেস। ঠিক কিনা? যে ওই অবস্থানে পৌঁছানো, নাসার মতো জায়গায় গিয়ে একটা ভালো অবস্থানে যাওয়ার। She started her career as a NASA's astronaut in 1995. 1995 সালে তিনি
একজন অ্যাস্ট্রোনট মহাকাশচারী হিসেবে তার যাত্রা শুরু করলেন মাত্র 30 বছর মতো বয়সে। She was selected for her first flight in 1996. She spoke the following words while traveling in the weightlessness of space. এইটা খুব মজার বিষয়, তুমি ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে। মহাশূন্যে কিন্তু অভিকর্ষ বলটা নাই, তাই না? সেখানে কিন্তু যে কিছু ছেড়ে দিলে নিচে পড়ে যাবে, গ্র্যাভিটি ফোর্স, এটা হয় না, ছেড়ে দিলে ভাসতে থাকে। এটা অনেক মজার মজার ব্যাপার ঘটে যে মানুষ কিন্তু অভ্যাসের দাস। আমি কিন্তু ছাড়তে ভয় পাচ্ছি, পড়ে যায় যদি। মহাশূন্য গেলে এটা শিখতে হয় যে ছেড়ে দাও, পড়বে না, ভাসবে। এবং ওরা যখন ফিরে আসে পৃথিবীতে ওদের কি হয় জানো? ওরা ফট করে ছেড়ে দেয়, কারণ অভ্যাস হয়ে গেছে ওদের কয়েক মাস ধরে ট্রেনিং করতে, আবার এই ব্যাপারগুলো শিখতে। আরো অনেক অদ্ভুত ব্যাপার আছে জানো। ধরো এই যে পৃথিবীতে আমরা হাঁটছি, বাতাস কিন্তু আমাদেরকে চাপ দিচ্ছে অনেক বেশি করে, অনেক চাপ দিচ্ছে। ঠিক একইভাবে আমার শরীরের ভেতর থেকে একটা বাইরের দিকে চাপ দিচ্ছে। এই বাইরে থেকে ভিতরের দিকে চাপ, ভেতর থেকে বাইরের দিকে চাপ, দুটো যখন সমান হয় তখন আমরা ভালো মতো থাকি। ওয়ান্স এগেন, আই এম নট আ সায়েন্টিস্ট। আমি কথা বললে কিছু ভুল যদি হয়েও থাকে ক্ষমা প্রার্থী, বাট আমি যতটুকু শুনেছিলাম, যতটুকু মনে আছে তাই বলছি। এখন যারা মহাশূন্যে যান, ওই যে বাইরে থেকে চাপটা কিন্তু আসছে না। এর ফলে কি হয় জানো? আমি যে ভিতর থেকে চাপটা দিচ্ছিলাম না, ওইটা আর থাকছে না। তখন কি হয়? হাড়টা ক্ষয় হওয়া শুরু করে। তারা যখন পৃথিবীতে ফিরে আসেন, অনেকে হাঁটতে পারে না ঠিক মতো, কারণ এই যে চাপটা দেয় না পৃথিবীতে, এই চাপটাও তারা এত বছর নেন নাই মহাশূন্যে। আবার নতুন করে শিখতে হয় কিভাবে হাঁটতে হয়, কিভাবে খাওয়া দাওয়া করে, সব শিখতে হয়। বুঝছো? খুবই অদ্ভুত একটা অনুভূতি যে মহাশূন্যে তুমি ভেসে বেড়াচ্ছ, তারপর সব ভেসে বেড়াচ্ছে, কিছু ছুড়ে দিলা, ভাসতেছে, খাবার ভাসতেছে, পানি ভাসতেছে, খুবই মজা। তিনি ওইখানে গিয়ে প্রথম বললেন, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। এই একটা কথা মনে রাখবা যে তুমি যেখান থেকেই আসো, যাই করো না কেন, ইউ আর ইউর ইন্টেলিজেন্স, তোমার মেধা, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। তুমি ঢাকায় নাকি একটা প্রত্যন্ত গ্রামে নাকি কই, আই ডোন্ট কেয়ার, ইউজ দ্যাট। এখন কি সোশ্যাল মিডিয়ার যুগ, এখন গুগল ইন্টারনেটের যুগ, এখন এটা বলার সুযোগ নাই যে আমি তো সুযোগ পাইনি। তুমি সুযোগ পেলে তোমাকে ওই গ্রাম থেকে ধরে এনে গুগলে নিয়ে যাবে। বাংলাদেশে হচ্ছেও এরকম, প্রতি বছর গুগলে অনেকে যাচ্ছে। দেন ওয়াই নট ইউ? ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তোমার মেধাই তোমার সব সম্ভব। She had traveled 10 million miles, as many as 252 times around the world. অর্থাৎ পৃথিবী 250 বার চক্কর দিয়েছিলেন। আর আমি যদি চিন্তা করি, আমি এখনো বিদেশে যাওয়া সুযোগ হয় নাই, আমি ছোট্ট একটা দেশের ভিতরে আমার পুরো জীবনটা কাটাই দিচ্ছি। বাংলাদেশ একদম পিচ্ছি একটা দেশ, আর আমার কাছাকাছি বা আমার থেকে একটু বয়সে একটু বড় একটা মানুষ পুরা পৃথিবী 250 বার চক্কর দিয়ে ফেলছেন। Can you imagine this? Her first space mission STS-87, began on 19 November 1997 with 6 other astronauts, আমরা দেখতে পাচ্ছি, on the Space Shuttle Columbia. এবং কি মজার ব্যাপার দেখতে পাচ্ছ, আমেরিকাকে বলা হয় যে ল্যান্ড অফ অপরচুনিটিস। অর্থাৎ সেখানে তুমি সাদা নাকি কালো, তুমি কি আফ্রিকার না আমেরিকার নাকি ভারতের, নো ওয়ান কেয়ারস। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। তোমার যদি মেধা থাকে ওরা তোমার সুযোগ দিবে, ইউ লিভ আ গ্রেট লাইফ। এই ছবিটা খেয়াল করো, কল্পনা চাওলা ফ্রম ইন্ডিয়া। এই মানুষটা বুঝে যাচ্ছে আমেরিকার মানুষ একটু পিঙ্ক অরেঞ্জ টাইপের, মাথার চুলটা একটু ওই যে খয়েরি ব্লন্ড টাইপের, আমেরিকান। এই মানুষটা বুঝাই যাচ্ছে সম্ভবত যে এশিয়ান রিজিয়ন, যে চায়না, কোরিয়া, জাপান, ওরকম না, ওরকম দেখতে। আবার এই মানুষটা আফ্রিকান আমেরিকান, তাই না, কালো চামড়ার। আর সবাই কিন্তু আমেরিকার প্রতিনিধিত্ব করছে না। আমেরিকা এটাই করে যে সেখানে সব দেশের সব রকমের মানুষ থাকে, যারা মেধাবী ওরা এখানে পাড়ি জমে, ওরা ঠিকই জায়গাটা পায়। সো 6 জন আরো অ্যাস্ট্রোনট ছিলেন তার সাথে। On her first mission that lasted for 15 days, 16 hours, 34 minutes and 4 seconds, কতটা প্রিসাইজলি সূক্ষ্মভাবে হিসাব করা, 15টা দিন তিনি কাটিয়েছেন মহাশূন্যে। She traveled 6.5 million miles. এটা যে কত দূরত্ব এটা কল্পনা করা যায় না। তোমরা যদি বই পড়ো, খুব চমৎকার একটা বই আছে জুল ভার্নে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days,
80 দিনে বিশ্ব ভ্রমণ। এত মজার একটা বই ভাই রে ভাই, বই যদি না পড়ো, ওয়াচ দ্য ফিল্ম। জ্যাকি চ্যানের অসাধারণ সিনেমা, অবশ্যই দেখবা। এগুলো দেখা উচিত। যে ভাই আমি কি ঘরের ভিতরে বসে থাকবো, এটাই আমার জীবন? না, আমি পড়াশোনা করবো, আমি স্কলারশিপ নিব, আমি বিদেশে যাবো, আমি পুরো পৃথিবী চক্কর দিয়ে বেড়াবো। দ্যাটস হাউ ইট শুড বি। উনি কি করলেন? 15 দিনে 6.5 মাইল ভ্রমণ করে ফেললেন। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং দি স্পার্টান স্যাটেলাইট। ডিপ্লয় মানে কি বলতো? নিযুক্ত করা। এখানে মজার ব্যাপার খেয়াল রাখবা, প্লয় মানে হলো ষড়যন্ত্র করা। কেমন? সরি, কি বিচ্ছিরি হয়ে গেল লেখাটা। আচ্ছা, প্লয় মানে হলো ষড়যন্ত্র করা বা কোন একটা মানে কৌশল করা, কোন একটা পরিকল্পনা করা, সাধারণত নেগেটিভ অর্থে। ডিপ্লয় হাউএভার মানে নিযুক্ত করা, যে আমি একটা কিছু ঠিকঠাক করার জন্য এটা আমার দায়িত্বে আছে। তো স্যাটেলাইট তার নিযুক্ত করার দায়িত্বে ছিলেন, বাট হাউএভার ম্যাল ফাংশনড। ম্যাল একটা ওয়ার্ড রুট, শব্দ শেখার খুব ভালো ইজি ওয়ে হলো ওয়ার্ড রুট জানা। ম্যাল থাকলেই খারাপ। ম্যাল ফাংশন, ফাংশন মানে কাজ করা, ম্যাল ফাংশন কাজ না করা ঠিক মতো। তারপর বলতে পারি ম্যালেরিয়া, মশার যে অসুখটা হয়। তারপর বলতে পারি ম্যালফিজেন্স, এটাও খারাপ বুঝায়। তারপর ম্যাল নিউট্রিশন, পুষ্টির অভাব। ম্যাল মানে মন্দ। তারপরে কি হইতে পারে? ডিস মানেও মন্দ, খেলায় তুমি ইয়ে করেছো, ডিসকোয়ালিফাই হয়ে গেলে, ঠিক না? তারপর তুমি সন্তুষ্ট, কন্টেন্ট না ডিসকন্টেন্ট। সেরকম দেখবে যারা বল ভাই ডিসকভারি, ডিসকভারিতে ওই শব্দটা ওয়ার্ড রুট হিসাবে না, অর্থাৎ এটাকে ভাঙা যায় না, পুরোটা মিলিয়ে ডিসকভার। আর এখানে ম্যাল নিউট্রিশন, নিউট্রিশন একটা শব্দ, ম্যাল একটা শব্দ, ভাঙা যাচ্ছে, ঠিক কিনা? অর্থাৎ মৌলিক শব্দ। হ্যাঁ, যে ডিসকভারি কিন্তু একটা মৌলিক শব্দ, বাট ডিসকন্টেন্ট দুইটা আলাদা আলাদা শব্দ। সো ওয়ার্ড রুট জানতে হবে, ওয়ার্ড রুট। ইংরেজি শিখতে হলে ইংরেজি মজা করে শিখতে হবে, এরকম এরকম মজা মজা বিষয় ইয়ে করতে হবে কিন্তু, ঠিক আছে? সো চলো, নেসেসিটেটিং প্রয়োজন পড়লো স্পেস ওয়াক বাই উইনস্টন স্কট এন্ড টাকোদই। টাকোদই মনে হচ্ছে ইনি, নাম শুনে মনে হচ্ছে। টু অফ আওয়ার ফেলো অ্যাস্ট্রোনটস টু রিট্রিভ দ্য স্যাটেলাইট। ফেলো মানে কি? একসাথে আমরা যারা আছি, তার সাথে যারা ছিলেন। রিট্রিভ মানে হলো পুনরুদ্ধার করা। তুমি কল্পনা করছো যে ধরো প্রচন্ড শীতের বাতাস বইছে, এই যা তো ওই পুকুর পাড়ে ওইটা নিয়ে আয়। আল্লাহ, এই শীতের মধ্যে বেরোবো, ভাবতে কষ্ট লাগে না ভোরবেলা? যে ফজরের সময় অজু করবো, ভাইরে ভাই, না না এত ঠান্ডা। এখন কল্পনা করো তুমি মহাশূন্যে, তোমার স্যাটেলাইটটা ছুটে গেছে, এত মহাশূন্যের ভিতরে হেঁটে হেঁটে ভেসে ভেসে যাচ্ছ সেটা উদ্ধার করে আনতে। হোয়াট আ লাইফ! মানে জীবনটা কেমন ইন্টারেস্টিং। ইন 2000 কি হলো? আল্লাহর ওয়াস্তে তারা ঠিকঠাক ফিরে আসতে পেরেছিলেন, কিছু হয় নাই। মহাশূন্যে হেঁটে হেঁটে স্যালারি নিয়ে আবার ফিরে চলে আসলেন। 2000 সালের কথা। শি ওয়াজ সিলেক্টেড ফর আ সেকেন্ড স্পেস মিশন STS-107। দ্বিতীয়বার তিনি মহাশূন্যে যাবেন। দিস মিশন ওয়াজ রিপিটেডলি ডিলেড। বারবার পিছানো হচ্ছিল ডিউ টু স্কেজুয়ালিং কনফ্লিক্টস। শিডিউল পাওয়া যায় না, তাই না? সংঘর্ষ হচ্ছিল। এন্ড টেকনিক্যাল প্রবলেমস। ওই যে বললাম মহাশূন্য খুব সূক্ষ্ম একটা বিষয়, খুব সূক্ষ্ম একটা বিষয়, যে 1 ইঞ্চি এদিক ওদিক হলে আগুন ধরে যেতে পারে। হ্যাঁ, এগুলো অনেক হিসাব করতে হয়। 16 জানুয়ারি 2003, তারও 3 বছর পরে, মানে ধৈর্যটা খেয়াল করে দেখেছো যে মহাশূন্যে যাওয়ার জন্য কত বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন, কত কিছু করেছেন। তারপর 2000 সালে সিলেক্টেড হলেন। 3 বছর তার ওয়েট করতে হলো সত্যি সত্যি যাওয়ার জন্য। কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড হার নিউ মিশন with 6 other space crew on the ill-fated space shuttle Columbia. Ill-fated মানে কি? দুর্ভাগ্য। ফেট মানে এই যে দেখো ওয়ার্ড রুট, ইল ফেট, দুটো মিলে ইল-ফেট, দুর্ভাগ্যজনক। সেই মিশনটা স্পেস শাটল কলাম্বিয়া। She was one of the mission specialists. এইটাই চেষ্টা করবা যে ক্লাসে কেউ থাকবে দুর্বল, কিছু পারে না, কেউ থাকবে মাঝামাঝি, মোটামুটি পারে, কেউ থাকবে স্পেশালিস্ট। আমি পারি, আমরা ঠেকাতে পারবেন না। উনি ওরকম পর্যায়ে ছিলেন, স্পেশালিস্ট ছিলেন, যে যাই কিছু হোক না কেন, টেকনিক্যাল ডিফিকাল্টি, স্যাটেলাইট ছুটে গেল, উড়ে গেল, আমি হ্যান্ডেল করতে পারবো, আমি সব জানি, আমি বিশেষজ্ঞ। চাওলা's responsibilities included, আগেবার কি ছিল চলো দেখি। আগেবার রেসপন্সিবিলিটি ছিল স্যাটেলাইটটা, এবার আরো কত কিছু দেখো। মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস। মহাশূন্যে কি বেড়াতে যাচ্ছি যে চল আমরা ফ্যান্টাসি ঘুরে আসি? না, পরীক্ষা নিরীক্ষা করতে হবে।
তেরেস্কোভা যখন গেছিলেন লগবুকে লিখেছিলেন, তারপর কি করলেন যে হরাইজন দেখেছিলেন, তারপর অ্যারোসোল কি একটা জিনিস জানি ওনার গবেষণার মাধ্যমে পাওয়া গেছিল, ঠিক কিনা? ওনারা জানে হচ্ছে গবেষণা করতে, বিজ্ঞানের আনন্দ তো এখানে যে অজানাকে জানতে শেখা, তাই না? তিনি গেছিলেন মাইক্রোগ্র্যাভিটি মহাশূন্যের ব্যাপারগুলো পরীক্ষা নিরীক্ষা করতে, ফর হুইচ দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 8 এক্সপেরিমেন্টস। কন্ডাক্ট মানে পরিচালনা করা। আমরা বেড়াইতে গেলে যে ও কাহিল লাগছে একটু ঘুমায় থাকি, একটু সেলফি তুলি, তারপর ঘুমায় থাকি, খাওয়া দাওয়া করি। তারা কি করলেন? 80টা পরীক্ষা নিরীক্ষা করলেন, স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, পৃথিবী, মহাশূন্য, বিজ্ঞান, সবকিছু, অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি। এইটা একটা মজার ব্যাপার, বিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে নিজেকে নিয়েই পরীক্ষা নিরীক্ষা করেন। এমনও আছে যে কোনো একটা রোগের একটা অ্যান্টিডোট বানিয়েছেন যেটা খেলে রোগটা সেরে যাবে, কিন্তু এটা কেউ আগে তো রোগী পেতে হবে, রোগী কেন ওষুধ খাওয়াবো, কেউ রোগটা বাঁধাতে রাজি না। বিজ্ঞানী নিজেই সে রোগে প্রথমে ভুগলেন, তারপর নিজেকে সে ওষুধ খাওয়ালেন, তারপর সুস্থ প্রমাণ করলেন যে দেখো আমার ওষুধে সত্যি কাজ হয়। বিজ্ঞানীরা এরকম যে কাজটাকে এত ভালোবাসে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। তারা দেখো নিজেদের হেলথ এবং সেফটি কি করলে মহাকাশের ভালো থাকবে নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করছেন, জানার উপরে বিপদ নিচ্ছেন। আফটার 16 days scientific mission in space, 16 দিন তারা মহাশূন্যে ছিলেন, এর ভেতরে এত কিছু করলেন। On 1st February 2003, Columbia disintegrated over Texas. Integration, ক্যালকুলাসে পড়বা, and differentiation, তাই না? আমি এগুলো ভুলে গেছি, ক্ষমা প্রার্থী, অনেক পচা লাগতো পড়তে, বাট এগুলো মজার জিনিস, বুঝলে? যাই হোক, ইন্টিগ্রেট মানে কি একসাথ হওয়া। যেমন তোমরা শুনবা সোশ্যাল ইন্টিগ্রেশন, সামাজিক অন্তর্ভুক্তি। অর্থাৎ তুমি দেখবা যে ক্লাসে কিছু মানুষ থাকবে তারা এনজয় করতে পারে না, তারা ডিপ্রেশনে ভুগে, তাদের বন্ধু বান্ধব নাই, তারা পড়াশোনা মানে কিছু ভাল লাগে না, তাদের প্রপার সোশ্যাল ইন্টিগ্রেশনটা নাই, মিশতে শিখে নাই। এটা তুমি নিজেও হইতে পারো। আর যে দেখবা যে সুন্দরভাবে এনজয় করতে পারছে, সবার সাথে মিলেমিশে থাকতে পারছে, সবার সাথে বন্ধু হবে না কিন্তু মিলেমিশে থাকতে জানা, তার কিছু ভালো বন্ধুও থাকবে, এনজয় করতে পারবে, এটা ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন মানে একসাথে হতে পারা, ডিসইন্টিগ্রেট মানে কি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। সো কলাম্বিয়া, বলেছিলাম না যে মহাকাশ এটা এমন একটা যাত্রা, এমন একটা অভিযান, একটু এদিক ওদিক হইলে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, এত গতিতে জিনিসটা আসে। যেমন আমি এটা যখন শুনেছিলাম যে প্লেন এত বড়, প্লেন নাকি আকাশে ওড়ে, তখন যদি পাখি এসে ধাক্কা খায় প্লেন নাকি বার্স্ট করতে পারে। কেমনে সম্ভব? প্লেন তো বিশাল বড়, পাখি তো এইটুকু। এখন একটা পাখিতে হয় না, অনেক বড় বড় পাখির ঝাঁক আসলে তখন ঝামেলা হয়, বাট যেটা হয় এত বেশি স্পিডে যাচ্ছে প্লেন, সামনে একটা কিছু লাগলে একদম গর্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ব্যাপার যে ওয়ার্ল্ড কাপে দেখি না যে এত জোরে বল করছে, ব্যাটটা লাগাই দিতে পারলে কিন্তু হয়তো 6 হয়ে যায়, রাইট? সেরকম ওনারা এত জোরে আসছিলেন, কোন টেকনিক্যাল ডিফিকাল্টিতে ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের স্পেস শিপটা। টেক্সাস শহরে পুরাটার উপরে during its re-entry into Earth's atmosphere। অর্থাৎ সবচেয়ে দুঃখের ব্যাপার কি, তারা ঠিকই মহাকাশে গেলেন, ঠিকই সব যত পরীক্ষা নিরীক্ষা সবই করলেন, পৃথিবীতে ফিরে আসবেন পৃথিবীতে একটু দূরে, মানে বাসায় ফিরে যাব একটু পরে, এই সময়টায়, হ্যাঁ, যে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার, পরিমণ্ডল, সেখানে আসার সময় তখন সেটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। All the crew in Columbia, including Chawla, died only 16 minutes prior to the scheduled landing. মাটিতে নেমে আসার মাত্র 16 মিনিট আগে। তারা 16 দিন মহাশূন্যে ছিলেন, সব করেছেন, ফিরে আসছেন, পৃথিবী দেখতে পাচ্ছেন, এখনই নামবো, এই সময়টায় তারা সবাই মারা গেলেন। ইনভেস্টিগেশন শোস দ্যাট দিস ফেইটাল মানে হলো প্রাণঘাতী, সুন্দর শব্দ, ফেট মানে কি ভাগ্য, এমন ভাগ্য যে তুমি মরেই গেলে, দ্যাটস ফেটাল। অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু আ ড্যামেজ ইন ওয়ান অফ কলাম্বিয়াস উইংস। ওই যে প্লেনের পাখা থাকে, রকেটেরও পাখা, caused by piece of insulating foam from the external fuel tank peeling off during the launch. যাই হোক আর কি, এত কিছু ব্যাখ্যা তো আমরা আসলে পরে বুঝবো না, বাট দেখো খুবই ছোট্ট একটা ব্যাপার। কি বলেছে? ইনসুলেটিং ফোম, হোয়াট এভার ইট ইজ, কোন একটা ফোম ছিল ফুয়েল ট্যাঙ্কের বাইরে। পিল অফ মানে কি? খোসা ছাড়ায় না ফলের, কমলা খোসা ছাড়া খায় না, পিল অফ বলে যে লেয়ারটা ছাড়িয়ে না। যখন তারা আকাশে উঠতে যাচ্ছিল ওই লেয়ারটা একটু খুলে গেছিল,
এইটুকু সামান্য খুলে গেল এইটার জন্য। ছোট একটা ব্যাপার মহাশূন্য অনেক বড় হয়ে যায়, এত গতিতে আসে, সেখান থেকে আগুন ধরে গেল, পুরো ব্যাপারটা ধ্বংস হয়ে গেল। সেই কারণে বলতো কি হলো, এই যে ইনসুলেটিং ফোমটা কেন দেয়া ছিল, যেন তাপটা নিয়ন্ত্রণ করতে পারে ফিউল ট্যাঙ্কের, অনেক গরম হয়ে যায় তো। বাট যখন ওইটা খুলে গেল তখন পৃথিবীতে ফিরে আসার সময় এত জোরে আসছে, এত তাপ উৎপন্ন হচ্ছে, দ্য হট গ্যাসেস পেনিট্রেটেড দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং। প্রচন্ড গরম গ্যাস পাখার ভিতরে, পেনিট্রেট মানে কি, গেথে দেয়া, ভিতরে ঢুকে যাওয়া, destroying the support structure, পুরা স্ট্রাকচার ধ্বংস হয়ে গেল, and causing the rest of the shuttle to break down. অর্থাৎ মানে ভেবে দেখো কি হলো, ছোট্ট একটা ব্যাপার, ওরা যখন যাচ্ছিল কোন একটা খোঁচা খাঁচা লেগেছিল, ওদের ফিউল ট্যাঙ্কের যে ফোম দিয়ে আবরণ দেয়া ছিল, ইনসুলেট মানে কি, পৃথক করা, পৃথক করা, ফিউল ট্যাঙ্কটা যেন গরমটা ছড়াতে না পারে সেটা পৃথক করে রাখার জন্য ফোম দেওয়া ছিল, ফোমটা একটু খুলে গেছে। ফোম খুলে যাওয়ার ফলে তারা সব গবেষণা করলো, সবই করলো, ফিরে আসার সময় অনেক জোরে নেমে আসছে না, তখন তাপ বেশি হচ্ছে, সেই তাপের, এত তাপের জন্য ফিউল ট্যাঙ্কের ফোমটা থাকলে ঢাকতে পারতো, ফোমটা নাই, তাপ পুরো বার্স্ট করলো, সেটা তোমার পাখার ভেতরে ঢুকে গেল, পাখাতে এরপর স্ট্রাকচার ধ্বংস হলো, তারপর স্পেস শিপটাই ধ্বংস হয়ে গেল। So that's it basically, you know, and that's the crew যারা সেই কলম্বিয়া মিশনে গেছিলেন। মনে আছে আমি তখন খুবই ছোট, আমি পেপারে দেখে অনেক বড় করে ছাপা হয়েছিল। একটা কথা আছে খুব সুন্দর, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। If you look at her, throughout everything, that's a smiling face. That's a smiling face of somebody. কয়জন বুকে হাত দিয়ে বলতে পারে যে ভাই আমি আমার জীবনটা সত্যি সার্থকভাবে কাজে লাগাইছি। সার্থক বলতে সেটা অনেক কিছু হতে পারে, ধর্ম পালন করলাম কিনা সেই প্রসঙ্গে বলছি না, আমি বলছি কাজের ক্ষেত্রে। কয়জন বলতে পারে যে আমি আমার মেধা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সক্ষমতা সব মানব জাতির কল্যাণে কাজে লাগিয়েছি। I actually did something amazing. This person right here, আমি বাংলাদেশে এখনো বিদেশে যাওয়া হয় নাই, সুযোগ হয় নাই। এই মানুষটা আমার কাছাকাছি বয়সে পৃথিবী 250 বার প্রদক্ষিণ করে আসছে। এই মানুষটা পৃথিবীতে আমরা কেমন মঙ্গল গ্রহে যাবো, অন্যখানে যাবো, এই গবেষণায় অনেক অবদান রাখছেন, ভারতের একটা গ্রাম থেকে উঠে এসে। And this is the smile you see on her face. এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। As you can see, the same thing here, the smiling faces. তারা মারা গেলেন, দুর্ঘটনা ঘটলো। বিজ্ঞানের জীবন জগৎটা এরকম যে অনেক রকম দুর্ঘটনা ছিল, অনেক দুঃখ কষ্ট, অনেক কিছুই ছিল। বাট দ্য থিং ইজ, ভালোবাসাটা, বিজ্ঞানের অ্যাকচুয়ালি প্যাশন থেকে যে কাজটা করে, যে এটা ওর ভালো লাগে, ওটা ছাড়তে পারে না। হ্যাঁ, লিটারেলি যে আমরা ধাই না আল্লাহ কখন ক্লাস ছুটবে, কখন বাইরে যাব, কখন বাসায় ফিরবো, দেয়ার লাইক যে আমার এটা করতে এত ভালো লাগবে, না খাওয়া বলে এটা করবো। এই যে নোবেল প্রাইজ হয় না প্রতি বছর, কেমিস্ট্রিতে এবার ছিলেন একিমভ বা ওয়েন্ডি ব্রুস, শেষের নামটা মনে আছে। ফিজিক্সে ছিলেন আগস্তিনি ক্লজ হুইলিয়ার। মেডিসিনে ছিলেন, কে ছিলেন? মেডিসিনে ছিলেন ড্রু উইসম্যান অ্যান্ড কাতালিনা কারিকো। এখন কেন এই নামগুলো আমি বলছি, কারণ হলো যে আমার খুবই ভাল লাগে যে পৃথিবীতে এই মানুষগুলো আছে, দে রিয়েলি কেয়ার অ্যাবাউট হোয়াট দে ডু, কাজটা এত ভালোবাসে, এত আন্তরিকতা নিয়ে করে, এত অবদান রাখতে পারে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা, যে তুমি পড়াশোনা করো যাই করে এইভাবে করা উচিত, যে ভাই কখন ক্লাস ছুটি হবে, বাসা যাবো না। আই লাভ দিস, আই ওয়ান্ট টু লার্ন হিয়ার। এটা এত ভালো লাগার একটা বিষয় যে যখন কেউ প্যাশন নিয়ে একটা কাজ করে, সে শিখতে চায়, সে ভালো করতে চায়, সে জীবনে বড় হতে চায়, সে ব্যারিয়ার গুলা ভয় পায় না, সে অনেক, আসলেই ওনারা কিন্তু পৃথিবী ছাড়িয়ে আকাশে পৌঁছে গেছিলেন, মহাশূন্যে পৌঁছেছিলেন, ওরা স্বপ্ন দেখতে পারে। আই লাভ দ্যাট, আই স্যালুট দ্যাট। সো যাই হোক, আজকে আমরা 3টা কাহিনী পড়লাম, নেলসন ম্যান্ডেলা, শেখ মুজিবুর রহমান এবং কল্পনা চাওলা and Valentina Tereshkova, right? So here are the vocabularies that you have already talked about. I've told you time and time again, take screenshots. Otherwise, পরে কিন্তু পড়া হবে না। So please take the screenshots. Synonym এগুলো ভালো মতো দেখবা, এগুলো পারতে হবে। Disintegrate, বিচ্ছিন্ন হওয়া, রাইট, ভেঙে যাওয়া। ইনসুলেট, পৃথক করা। সবই পারি, সবই পেরেছি আমরা। স্ক্রিনশট নিয়ে ফেলি।
এইবার লাস্টে তোমাদেরকে একটা উক্তি বলবো। নেলসন ম্যান্ডেলা, দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। এই মানুষটা প্রায় 30 বছর জেলে ছিলেন, আদৌ কোনোদিন স্বপ্ন পূরণ হবে কিনা জানতেন না, আদৌ কোনোদিন মুক্তি পাবেন কিনা জানতেন না। তোমাদের কারো বয়স 30 হয় না, আমার বয়স 30 হয় নাই, আর তিনি 30 বছর জেলেই কাটালেন। দেরিতে হবে কিন্তু হবে, তুমি যা চাও সেটাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। অর্থাৎ জাস্ট বিকজ ইউ আর নট ডুইং ওয়েল রাইট নাও, পড়াশোনা ভালো মতো হচ্ছে না, কনফিডেন্স নাই, অনেক পিছিয়ে গেছি, পড়া জমে গেছে, সময়টা খারাপ, বাট ডোন্ট থিঙ্ক যে তোমার লাইফটাই ওয়ার্থলেস, তুমি একটা লুজার। না, জীবনটা খারাপ না, সময়টা খারাপ হতে পারে, জীবনটা অনেক সুন্দর। বলেছিলাম না, রাত শেষ হবে, দ্য সান উইল রাইজ এগেন, সূর্য আবার উঠবে। ভ্যালেন্টিনা তেরেশকোভা সে মহাশূন্য যান থেকে যে হরাইজন দেখছিলেন, দিগন্ত, কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যে পুরা ইউনিভার্স আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তুমি সকালে ভোরে ঘুম থেকে উঠে পুরো সূর্যোদয়টা দেখতে পাচ্ছ। জীবনটা সুন্দর, হ্যাঁ, লাইফ ইজ বিউটিফুল। শুধু অপেক্ষা করো, সময় সবকিছু ফিরিয়ে দেবে। অর্থাৎ বসে থাকলে চলবে না, আমরা পরিশ্রম করব, ঠিক আছে? এবং এই পরিশ্রমটা কখনোই তোমার অর্থহীনভাবে যাবে না। কেমন? কারণ তুমি যদি লেগে থাকো তাহলে কি হবে? জীবন তোমাকে অবশ্যই সাফল্য ফিরিয়ে দিবে। So thank you everybody for attending the class. I hope you got to learn a lot. And ফার্স্ট পেপারে ব্যাপারটা কি, যে আসলে শুধু টেকনিক্যাল, যে এখানে তো গ্রামার শেখানো কিছু নাই। আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি, আমরা ওভারঅল অর্থগুলো শুনেছি, কেমন সলিউশন বের করতে হয় আমরা এক্সারসাইজ করেছি। বাট মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াট আই ওয়ান্ট ইউ টু নো, যে গ্রো সাম ইন্টারেস্ট, পড়ার জন্য পড়া তা না, আগ্রহ নিয়ে পড়া। এজন্যই গল্পগুলা বলা, এজন্যই ওই ইমোশনটা তুলে ধরা, যেন আগ্রহটা মন থেকে আসে। আগ্রহ যদি আসে, তুমি এমনি এমনি পড়াশোনায় ভালো করবা। যারা ধৈর্য ধরে ক্লাসটা করেছিলে তাদেরকে অন্তঃস্থল থেকে জানাই থ্যাংক ইউ ভেরি মাচ। যে গল্পগুলো পড়লে, বিশেষ করে শেষের গল্প দুইটা, ভ্যালেন্টিনা তেরেশকোভা এন্ড কল্পনা চাওলা, লার্ন টু ড্রিম লাইক দেম, বি লাইক দেম, আউট গ্রো দেম, তাদের থেকেও বড় কিছু করো, সেই প্রত্যাশা থাকবে সবার থেকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।